আমাদের ইউজুয়ালি আমি ক্লাসগুলো নেই, বাট আপনাদের পার্টিসিপেন্টস যারা রেজিস্ট্রেশন করেছেন এই সংখ্যাটা অনেক বেশি। সো জুমের একটা ক্যাপাসিটি আছে, জুম যেটা প্রিমিয়াম অ্যাকাউন্টে একটা ক্যাপাসিটি আছে 100 আর কি। সো উই থট যে 100+ মেবি স্টুডেন্টস আসবেন, যেহেতু পার্টিসিপেন্টস রেজিস্ট্রেশন করেছেন 300 to 400 ইফ আই এম নট রং। সো ওই চিন্তা থেকে বেসিক্যালি আমরা হচ্ছে মিটে আসলাম, বাট নেক্সট ডে থেকে হোপফুলি আমরা জুমে থাকবো। হ্যাঁ, জুম আরো বেশি স্মুথ and better performance than Google Meet. Okay, all right. আমাদের রেকর্ডিং শুরু হয়ে গেছে and আমাদের স্ক্রিনে হোপফুলি আপনারা দেখতে পাচ্ছেন। সো এই ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন আপনারা, একটা ব্ল্যাক বোর্ড, রাইট? ওকে, সে ব্ল্যাক বোর্ডে মূলত আজকে আমাদের পড়াশোনা হবে। ওকে, সো আমরা কি শিখতে এসেছি একটু বলুন তো, কি আমাদের বুট ক্যাম্পের টাইটেল কি বা বুট ক্যাম্পের নাম কি? ব্লকচেন এন্ড ওয়েব3। ওকে, তাহলে প্রথমে আমাদের কি জানতে হবে বলেন দেখি, যে সরি এই ব্লকচেনটা কি, এটাই তো আমাদের তাহলে ফার্স্ট জানতে হবে, তাই না? আদারওয়াইজ আমি কিভাবে এর ভেতরে প্রবেশ করব, তাই না? ওকে, আচ্ছা, ব্লকচেন টার্মটা আমরা অনেকেই জানি বা অনেকে শুনে আসতেছি, বাট ওইভাবে হয়তো কখনো বুঝার সুযোগ হয়নি যে আসলে এটা কাজটা কি করে, তাই না? সো আপনাদের মধ্যে থেকে জাস্ট র্যান্ডমলি বলবেন কেউ যে ইউনো কাজটা কি আসলে ব্লকচেন, মানে কে কতটুকু জানেন যে ব্লকচেন কি জিনিস, কি কাজ করে, এটা কি খায় নাকি হ্যাঁ ব্লকচেন আপনার ডিসেন্ট্রালাইজ আর কি করে আর কি। সেটা হচ্ছে যে আমি যখন কথা বলবো কাইন্ডলি আপনারা চুপ থাকবেন। হ্যাঁ, আমি কথা বলার জন্য সুযোগ দেব, ফ্লোর দিব। হ্যাঁ, তো যখন বলবো যে এখন বলেন তখন বলবেন। ওকে, অলরাইট। তাহলে যেটা বলতেছিলাম যে ব্লকচেন এই খাওয়ার জিনিস নাকি পড়ার জিনিস নাকি কি জিনিস আসলে, হ্যাঁ এটা তো আমাদের জানা উচিত, তাই না? সো আপনাদের মধ্যে থেকে যে যতটুকু জানেন, হ্যাঁ, 1 লাইন জানলে 1 লাইন, 2 লাইন জানলে 2 লাইন। ওকে, জি প্লিজ স্টার্ট করুন। জি, আসসালামু আলাইকুম। আমি জানি ওয়ালাইকুম আসসালাম। ব্লকচেন আপনাকে হচ্ছে এক শুনতে ধরনের পাচ্ছি না, টেকনোলজি আমি একাই যেটা নাকি বাকিরাও পাচ্ছেন না? ডিসেন্ট্রালাইজ মানে কাজ করে ভেঙে ভেঙে যাচ্ছে আমার প্ল্যাটফর্মে। কাছে, বাকিদের কাছে। আচ্ছা, আপনার নেটওয়ার্কের মেবি প্রবলেম। হ্যাঁ, বাজে বাজে আসতেছে। ওকে, তাহলে ওনার কথা ভেঙে যাচ্ছে। যিনি বলতেছিলেন আপনি একটু ধরে হোল্ড করুন, আপনার নেটওয়ার্কটা একটু স্টেবল হোক, তখন বলি। হ্যাঁ, অন্য কেউ প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, আমি ব্লকচেন নিয়ে ওইভাবে কোনো কিছুই জানি না, মানে কোনোদিন ওইভাবে রিসার্চ বা করে দেখিনি। ওকে, আগ্রহ জন্মাইতেছে ধরেন যে 4-5 মাস থেকে, বাট কোনো না কোনো কারণে ওইটার দিকে ওইভাবে আগ্রহ হইতে পারিনি। কিন্তু আমার জাস্ট একটা খুব বেসিক একটা নলেজ আছে এটা নিয়ে, এটা পুরোপুরি সঠিক কিনা জানি না, আমি এটাই বলতেছি। আমি যতটুকু জানি ব্লকচেন হইতেছে, হ্যালো ভাই আপনি মিউটে আছেন, আপনার কথা শোনা যাচ্ছে না। সরি। হ্যাঁ ভাই, আপনি হ্যাঁ, কিছু একটা বলছিলেন মনে হয়। কতটুকু বলে ফেলুন। হ্যাঁ, আচ্ছা, সো আমি যদি জানি চেনটা হইতেছে এমন একটা টেকনোলজি যেটাতে সবগুলো ডেটা একদম ট্রান্সপারেন্ট থাকে। অ্যান্ড যদি আমরা একটা বাক্স চিন্তা করি, ওই বাক্সটা থেকে যদি আমরা একটা ডেটাকে মডিফাই করি, অ্যাড করি, এডিট করি বা যাই করি, ওই বাক্সটা অটোমেটিকলি ওইখানে লক হয়ে যায়, নতুন একটা বাক্স ক্রিয়েট হয়। জাস্ট ফর এক্সাম্পল। সো ওইভাবে প্রত্যেকটা বাক্স একটার সাথে একটা যুক্ত থাকে এবং একটা চেইন ক্রিয়েট করে। সো মানে একদম বেসিক্যালি বলতে গেলে এটাই হচ্ছে কাইন্ড অফ ব্লকচেইন টেকনোলজির বেস একটা ধারণা। ওকে, থ্যাংক ইউ। আপনার নাম ডিসপ্লে নেমে আমি দেখতে পাচ্ছি নোটস ডিএমজি, আপনার নাম মেবি নূর। তো থ্যাংক ইউ নূর ভাই। হ্যাঁ, অনকে প্লিজ। জি ভাইয়া, আমি যতটুকু জানি ব্লকচেন হচ্ছে মানে এমন একটা প্রযুক্তি, এটা একটা লেজারের মতো, মানে যেখানে লেনদেন গুলো একটা লেনদেনের সাথে আগের লেনদেনটা সিরিয়ালি ব্লক আকারে থাকে এবং এটা মুছে ফেলা যায় না। আসলে একবার এক্সপার্ট লেভেলে কিছু বলতে পারবো না, মানে যতটুকু জানি যে এটা চেইনের মতো যুক্ত থাকে, যার জন্য এটার নাম ব্লকচেন। আর এখানে তথ্য একবার ঢুকলে এই তথ্যটা সহজে চেঞ্জ করা যায় না বা মুছে ফেলা যায় না। আর শেষ আরেকটা বিষয় জানি যে এটা হচ্ছে কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানটা নিয়ন্ত্রণ করে না। থ্যাংক ইউ। আর কেউ যুক্ত করবেন? ভাই আমি একটু বলতে চাচ্ছি। শিওর। আসলে আমরা ডেফিনেশনটা জানি কি ব্লকচেইন, যে একটা ডিসেন্ট্রালাইজড সিস্টেম বা এনক্রিপ্টেড হাইলি সিকিউর সিস্টেম
কিন্তু আসলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এটা আসলে কিভাবে ইমপ্লিমেন্টেশন হয়, যেরকম আমি অনলাইন ব্যাংকিং করতেছি বা মোবাইল ব্যাংকিং করতেছি, এটা আসলে কিভাবে হয় এটা নিয়ে জিনিসটা এখনো বুঝি না, বুঝতে পারছি না আর কি। এমনি তো ওকে কারণ আমার কাছে মনে হচ্ছে আমরা তো অলরেডি এনক্রিপ্টেড মানে ইয়েতে আছি। মনে করেন আমি অনলাইন ব্যাংকিং করতেছি বা কোনো এলসি করতেছি, এটা তো এনক্রিপ্টেড, কেউ তো জানছে না। তাহলে আবার ব্লক চেইনটা তাহলে আবার কি, এইটা একটু কনফিউশনটা দূর করা। ঠিক আছে, সো বেসিক্যালি আপনি কোয়েশ্চেন করেছেন আর ইনশাআল্লাহ আমরা হচ্ছে কোয়েশ্চেন উত্তর দিব। হ্যাঁ, আই মিন উইদিন দিস 5 ডেজ আপনি আপনার উত্তরটা পেয়ে যাবেন। ঠিক আছে, ব্লকচেন ইনফরমেশন আর কেউ দিতে পারবেন? সিঙ্গেল লাইন, মাল্টিপল লাইনস? আমার কথা কি শোনা যাচ্ছে? আমি একটু বলতে চাচ্ছি, আমি নজরুল। জি, আমরা যে ডিজিটাল সলিউশন গুলা সাধারণত ইউজ করি ওগুলো হচ্ছে মাস্টার স্লেভ অর্থাৎ ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারে হয়। ব্লক চেইন হচ্ছে ওখানে কোনো সিঙ্গেল কোনো সেন্ট্রালাইজ সার্ভার থাকবে না, সব অনেকগুলো নোড থাকবে। অর্থাৎ একটা নোড হারাই গেল অন্য নোড গুলা অপারেশন সার্ভিসটা চালাই যেতে পারবে এবং ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদমের মাধ্যমে ডাটা মডিফিকেশনটাকে ট্যাকেল করা হয়। কেউ যদি কোনো সিস্টেমে কারো কোনো নোড থেকে কোনো ডাটা চেঞ্জ করা হয় সেটা অন্য নোড গুলা হচ্ছে সেটাকে আটকাইতে পারে, অর্থাৎ অথেন্টিসিটি দিতে পারে ডাটার। যেমন আমরা যদি বলি আমাদের এসএসসি এইচএসসি সার্টিফিকেট আছে, সেটা আমরা এখনো কাগজের উপর নির্ভর করতেছি। ওই কাগজটা হারাই গেলে আমি শেষ, মানে হয়তো বোর্ডে যে গিয়ে তুলতে হবে। বাট আমি যদি আমার এইচএসসি সার্টিফিকেটের একটা ইউনিক এবং এটাকে নন মডিফাইবল একটা ভ্যালু তৈরি করতে পারি, ডিজিটাল ভ্যালু, যেটা পরবর্তীতে বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান আমার ওই সার্টিফিকেটটাকে ভেরিফাই করতে পারবে, তখন অর্থাৎ আমার সার্টিফিকেটটা ডিজিটাল হলো সত্যিকার অর্থে, যেটা কপি করা পসিবল না, অর্থাৎ নীল ক্ষেতের যে পর্যারি ওটা দূর করা পসিবল। তো অটুকি আমি একটু ঘেটে দেখলাম আর কি, যে ডিসেন্ট্রালাইজড এবং হচ্ছে নন মডিফাইবল একটা সিস্টেম হচ্ছে ব্লক চেইন। বাট আমি একটু যেহেতু বলে ফেলছি, একটু কোশ্চেনও একটু জুড়ে দিই আমি। অর্জন আইপিডিসির অর্জন নিয়ে সাপ্লাই চেইন ওনারা হচ্ছে ইউজ করেছে। তো আমি আপনার কাছে একটু ছোট করে কোশ্চেন, আমি ঠিক ফাইন্যান্সিয়াল সেক্টরে এটার ইউজ কেসটা আমি বুঝতে পারতেছি না, বাট আমি হচ্ছে এই যেমন এই ব্যাপারটা বুঝতে পারছি। ওকে, নজরুল ভাই অনেক অনেক ধন্যবাদ, আপনি অনেক সুন্দরভাবে আলোচনা করেছেন। এবং আপনি কি টিচার নাকি? নজরুল ভাই কি টিচার প্রফেশনে, বা কখনো কি টিচার টিচার না না, আমি কখনো টিউশনই করিনি, করাই নাই। অনেক আমি একটা এক্সপ্লেইন করতে পারেন, সো ইউ হ্যাভ দ্যাট কোয়ালিটি। আই থট আপনি মেবি টিচার, হ্যাঁ, বা কখনো টিউশন করিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনারা যে কয়দিন বলেছেন খুব সুন্দর তথ্য দিয়েছেন এবং অলমোস্ট কভার করে ফেলেছেন ব্লকচেইনটাকে। ঠিক আছে, সো চলুন আমি একটু জাস্ট হচ্ছে সবার জন্য আর একটু জাস্ট হচ্ছে অ্যাড করি। হ্যাঁ, সো ওকে, সো প্রথম পরিচয় যদি আমরা ব্লকচেইনের বলি, একদম ভেরি ফার্স্ট ভেরি ইনিশিয়াল পরিচিতি এর কি আসলে আইডেন্টিটি কি? ভেরি ফার্স্ট এর আইডেন্টিটি হলো যে এইটা হলো একটা, কি বলেন দেখি, এটা হলো একটা টেকনোলজি। এটা একটা টেকনোলজি, রাইট? এন্ড আরো যদি এটাকে সিম্পলিফাই করি, আমরা আরো সিম্পলিফাই করলে এটা হচ্ছে একটা সিস্টেম, রাইট? এইটা হলো একটা সিস্টেম। আচ্ছা, ব্লকচেইন হচ্ছে একটা টেকনোলজি বা একটা সিস্টেম। আচ্ছা, সিস্টেম বুঝলাম। আচ্ছা ভাই, উইন্ডোজ কি? উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম, তাই না? অপারেটিং সিস্টেম। আচ্ছা, তাহলে এখানেও আমরা একটা মিল পাচ্ছি, এটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। ওকে, আমার পেনটা মেবি কাজ করতেছে না। ওকে, তো তাহলে এইটাও একটা অপারেটিং সিস্টেম, সরি, এটা একটা সিস্টেম, এটা একটা সিস্টেম, রাইট? আচ্ছা, উইন্ডোজ কখন এসেছিল, কেন এসেছিল, কেউ বলতে পারবেন? উইন্ডোজ, সো এইটা মূলত এসেছিল আমাদের কম্পিউটার জগতের একটা বিগেস্ট ইনভেনশন হিসেবে, রাইট? যে আমরা মূলত এই সফটওয়্যারটা দেখে করতে পারতেছি, আমরা হচ্ছে কম্পিউটার চালাইতে পারতেছি, আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন চালাইতে পারতেছি, যেই অ্যাপ্লিকেশন গুলো দিয়ে আবার আমরা কি করতে পারতেছি, আমরা বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে পারতেছি, রাইট? সো এই যে সিস্টেম বা একটা টেকনোলজি আসলো, পৃথিবীতে এমন কোন টেকনোলজি বা সিস্টেম আছে যেটা প্রয়োজনীয়তা ছিল না কিন্তু এসেছে? আছে? আছে কি? না না ভাই, ঠিক আছে, আবার এই যে সিস্টেম বা টেকনোলজি গুলোর আমরা কথা বলতেছি, এই সিস্টেম বা টেকনোলজি গুলো কিসের উপরে বেসড করে চলে আসলে? ধরুন আমাদের দেশে শাটডাউন ছিল গত বছর, রাইট? তো ওই সময় ইন্টারনেট বন্ধ করে দিল, আমাদের কোনো সিস্টেম, কোনো টেকনোলজি আমরা ইউজ করতে পেরেছি? পারি নাই, রাইট?
তাহলে আমরা যে কোনো প্রযুক্তি যখন চালাতে চাচ্ছি বা ইউজ করতে চাচ্ছি, তখন আমরা ডিপেন্ডেন্ট কার উপরে বলেন দেখি? ইন্টারনেট। ইন্টারনেট পেলেন, একটা সাইট পেলেন, আপনি ইন্টারনেট পাওয়ার পরে আপনাকে মূলত কোন একটা প্রযুক্তির কাছে যেতে হচ্ছে, দেন ওই প্রযুক্তিটা দিয়ে আপনি মূলত কি করছেন, কোন একটা প্রবলেমকে আপনি সলভ করতেছেন, কোন প্রবলেমের সলিউশন পাচ্ছেন। এখন আমার প্রশ্নটা হলো আপনাদের কাছে যে সবকিছু তো শুরু আছে, ইন্টারনেটের শুরুটা কিভাবে হয়েছিল, কেন হয়েছিল, এই উত্তরটা একটু আমাদের জানা দরকার। তাহলে পরে আমাদের জন্য আজকে যেটা আমরা শিখতে এসেছি ব্লকচেন, সেটা শেখা আমাদের জন্য ইজিয়ার হয়ে যাবে। ওকে, সো ভেরি ইনিশিয়ালি যখন ইন্টারনেট আসলো, ইট ওয়াজ অ্যাবাউট অ্যাপ্রক্সিমেট ডেট আর কি, হ্যাঁ, আই মিন ইয়ার 290, এরকম সময়তে ইন্টারনেট যখন আসলো, তখন এই ইন্টারনেট আসার পেছনে রিজনটা কি ছিল, কেউ বলতে পারবেন? ইন্টারনেট আসার পেছনে রিজন কি ছিল? নেটওয়ার্কের মধ্যে সবাইকে কানেক্ট করা, না, মিলিটারি ডেটা শেয়ারিং। কখন থেকে বলেন দেখি? ফেসবুক আসলো, বিভিন্ন মেসেজিং অ্যাপ, তখন থেকে আমরা নেটওয়ার্কের মধ্যে কানেক্ট হইলাম। সেটা কিন্তু 2000 সালের পরে, নট 1989 বা 90 দিকে না, কিন্তু ইনিশিয়ালি কেন এসেছিল? যুদ্ধে আর যোগাযোগ ব্যবস্থা এরকম দ্রুত করার জন্য। বলেন ডেটা শেয়ারিং, ভেরি গুড পয়েন্ট। এবং আরেকজন বলেন যোগাযোগ ব্যবস্থা, এটাও একটা ভ্যালিড পয়েন্ট। ওকে, আমি বলি কেন। দেখুন 1989-90 এর আগে যদি আমরা ডেটা শেয়ার করতে চাইতাম কারোর সাথে, আমি কারোর সাথে ডেটা শেয়ার করতে চাচ্ছি, তখন আমাদের কাছে কি কি মিডিয়াম ছিল বলেন দেখি? কোনো মিডিয়াম ছিল না, অনলি কি পোস্ট অফিস। আমাকে ইদার পোস্ট অফিসে আমাকে ওই ডকুমেন্টটা দিতে হবে, আদারওয়াইজ আমাকে গিয়ে কি করতে হবে, আমার ওই ইনফরমেশনটা যে স্পেসিফিক পারসন কিংবা আমি কোন একটা অর্গানাইজেশনকে দিতে চাচ্ছি, তাকে গিয়ে আমাকে দিতে হবে, রাইট? তাহলে আমি ইদার কি বললাম, ইদার আমাকে ইন পারসন গিয়ে আমাকে দিতে হবে, আদারওয়াইজ পোস্ট অফিসের মাধ্যমে আমি কি করতে পারবো, পাঠাইতে পারবো। ডাক যোগাযোগ যেটাকে আমরা বলি, রাইট? এই যে ডাক যোগাযোগের মাধ্যমে যখন আমরা একটা ইনফরমেশন পাঠাই কারো কাছে, চিঠির মাধ্যমে বা যে কোনো কাগজের মাধ্যমে, তখন ওইটাতে কিন্তু মিনিমাম যদি মানে একদম কাছাকাছি লোকেশনও হয়, মিনিমাম 1-2 দিন সময় লাগবে, রাইট? তো তখন মানুষ চিন্তা করলেন যে আচ্ছা, হোয়াট ইফ আমরা এমন কিছু বানাই যেখানে মূলত আমরা কি করব, আমাদের যে ইনফরমেশন গুলো শেয়ার করতে চাচ্ছি, ওই ইনফরমেশন গুলোকে লিস্ট করে রাখবো। ওকে, লিস্ট করে রাখবো, মনে করুন লাইক দিস, এটা হচ্ছে মনে করুন কিছু একটা, এই কিছু একটাতে কি করব, আমি যে ইনফরমেশন গুলো শো করতে চাচ্ছি, এই ইনফরমেশন গুলো এখানে লিস্ট করে রাখবো। ওকে, তাহলে পরে এটার একটা নাম দিব আমি, এটার নাম দিলাম মনে করুন এবিসি। এই এবিসি কে আমি কোথায় একটা রাখবো, কোথায় রাখবো, দ্যাট ইজ ইন্টারনেট। এটা কোথায় রাখবো, আমি ইন্টারনেটে রাখবো। ইন্টারনেটে রাখবো, ইন্টারনেটে রাখার পরে আমি মনে করুন করিম সাহেবকে এই ইনফরমেশনটা দেখাতে চাচ্ছি। তাহলে আমি করিম সাহেবকে কি করব, এই এবিসি এই ইনফরমেশনটা তার কাছে, তাকে এই অ্যাড্রেসটা দিব। এই অ্যাড্রেসটা থ্রুতে কি করতে পারবে, করিম সাহেব এখান থেকে ইনফরমেশনটা পড়ে ফেলতে পারবে। তাহলে এখানে আমাদের বেশ কিছু প্রবলেম সলভ হচ্ছে। 1 নাম্বার হচ্ছে আমাকে কোনো পোস্ট অফিসে যেতে হচ্ছে না। 2 নাম্বার হলো আমার টাইম সেভ হচ্ছে, একদম ইনস্ট্যান্টলি কি করতে পারতেছি, আমি ডেটাটা তাকে দেখিয়ে দিতে পারতেছি। আরো একটা সুবিধা হলো যে আমি যদি চাই এখানে শুধু করিম সাহেবকে না, আমি রহিম সাহেবকে পাঠাতে পারবো, জাব্বার সাহেবকে পাঠাতে পারবো, এরকম করে আমি যতজনকে ইচ্ছে যতজনকে খুশি কি করতে পারবো, এই ইনফরমেশনটা শো করাইতে পারবো। তো এই যে এই ধারণাটা আসলে ইন্টারনেট আবিষ্কারের পর, এটাকে আমরা কিসের ধারণা বলি, এটা কোথায় রাখতাম, এটা বেসিক্যালি আমরা রাখতাম ওয়েবে। এটাকে আমরা কি বলছি, ওয়েব, ওয়েবসাইটের সংক্ষিপ্ত রূপ কাইন্ড অফ আমরা বলতে পারি ওয়েব। হ্যাঁ, ওয়েবে রাখতেছি, ঠিক আছে? তাহলে এই যে আমরা কোন একটা ওয়েবসাইটে ডেটাকে রাখতেছি, কোন একটা ইনফরমেশন রাখতেছি এবং এইটা কাউকে আমরা দেখতে দিচ্ছি, এই যে এই ইন্টারনেটের আবিষ্কার বা এই সময়কালটা আসলো, এই সময়কালটার একটা নাম আছে। হ্যাঁ, আমরা এখন পর্যন্ত যেই জিনিসপত্রগুলো নিয়ে কথা বললাম, এই সব কিছুকে ধরা হয় ওয়েব অন। ওয়েব অন যেই সময়তে প্রথম আমাদের ওয়েবের ধারণাটা আসলো, ওয়েবসাইটের ধারণাটা আসলো। হ্যাঁ, তাহলে ওয়েব অন এর সময়টা কি বলতেছে, সিম্পলি আমি কোথায় একটা ইনফরমেশন রাখবো, ওই ইনফরমেশনটা আমি যাদেরকে অ্যালাউ করবো, যাদের কাছে পাঠাবো লিঙ্কটা, তারা কি করতে পারবে, আমার ইনফরমেশন গুলো দেখতে পারবে। আই রিপিট, কি করতে পারবে বলেন দেখি, অনলি দেখতে পারবে বা পড়তে পারবে, রাইট? পড়তে পারবে অনলি। তাহলে আমরা এখানে একটা শব্দকে জাস্ট নোট করে রাখি, কি করতে পারবে, অনলি
রিড করতে পারবে। রিড করা ছাড়া আর এখানে কোনো কিছু করতে পারতো ওই সময়তে? ওই সময়ের ওয়েবসাইট গুলো একটু ভিজিট করবেন, আর্কাইভে গেলে আপনার ওয়েবসাইট গুলো পাবেন। হ্যাঁ, সো ওই সময়তে ধরুন আপনি একটা ওয়েবসাইট বানিয়েছেন, আপনি জাস্ট ইনফরমেশন গুলো দিয়ে রেখেছেন, আমি গিয়ে রিড করতে পারবো, এখানে আর কোনো কিছু করতে পারতাম না, মানে করতে পারতাম না লিটারেলি। হ্যাঁ, তো এইভাবে মূলত কি হলো, আমাদের ইন্টারনেটটা মূলত আমরা পেলাম, বা ওয়েবসাইট পেলাম, বা অ্যাপ্লিকেশন পাওয়া শুরু করলাম। আচ্ছা, ওয়েবসাইট পেলাম, অ্যাপ্লিকেশন পেলাম, ভালো কথা। সো পৃথিবীতে তো আসলে মানুষ ইনভেনশনে কখনো স্টপ, মানে ফুল স্টপ মারে নাই, রাইট? প্রতিনিয়ত ইনভেনশন চলতে থেকেছে। সো মানুষ একটু বিষয় চিন্তা করলেন যে আচ্ছা, আমরা এখানে ইনফরমেশন রাখতেছি, হ্যাঁ ধরুন করিম সাহেব আছেন রাজশাহীতে বা ঢাকাতে আছেন, হ্যাঁ করিম সাহেবকে আমি ইনফরমেশনে দেখাতে চাচ্ছি, দেখাতে পারতেছি। মানুষ চিন্তা করলেন যে আচ্ছা, আমরা যদি আরেকটু বেটার করতে পারি। কিভাবে বেটার করতে পারি? করিম সাহেব ওইটাকে পড়লেন, পড়ার পরে যদি উনি ওখানে কিছু কমেন্ট করতে পারতেন, ব্যাপারটা বুঝে ট্রাই করুন, কি করতে পারতেন বলেছি, কমেন্ট করতে পারতেন, তাহলে কি হইতো, তার ফিডব্যাকটা আমি জানতে পারতাম। কিংবা মনে করুন এইভাবে যে চিন্তা করতেছেন, আচ্ছা করিম সাহেব, আচ্ছা করিম নামে কেউ আছেন নাকি এখানে? থাকলে অন্য কোনো নাম নিব, আচ্ছা ধরে নিচ্ছি নাই। তারা এভাবে চিন্তা করছে, আচ্ছা মনে করুন করিম সাহেব তার কোন একজন প্রিয়তমাকে কোন একটা মেসেজ পাঠাইলেন, হট ইফ তার প্রিয়তমাও তাকে ওই মেসেজে রিপ্লাইটা করতে পারতেন। ব্যাপারটা বুঝে ট্রাই করুন। তার মানে ওয়েব অনেক শুধুমাত্র কি ছিল, ওয়ান ওয়ে কমিউনিকেশন ছিল। আমি শুধু ইনফরমেশন দিলাম, আপনি শুধু পড়বেন, বাট চিন্তা করতেছেন ওই সময়তে মানুষরা যে আমরা যদি টু ওয়ে কমিউনিকেশন বিল্ড করতে চাই, অর্থাৎ আমি যে ইনফরমেশনটা দেখাবো কিংবা আমি যে টেক্সটটা পাঠাবো, এই টেক্সটের পেছনে, মানে এই টেক্সটের পরিপ্রেক্ষিতে যদি অপর পক্ষ থেকে কমেন্ট করতে পারতেন, ফিডব্যাক করতে পারতেন, তাহলে ব্যাপারটা কেমন হতো। সো যেই ভাবা সেই কাজ, পৃথিবী কখনো থেমে থাকে না। তাহলে চিন্তা করুন, এই যে ওয়েব ওয়ান, যেটাকে আমরা নাম দিলাম ওয়েব ওয়ান, এই ওয়েব ওয়ানে আমরা শুধুমাত্র রিড করতে পারতাম। এরপরে কি করলেন আবিষ্কারকেরা, নিয়ে আসলেন ওয়েব টু। ওয়েব টু, ওয়েব টু তে আমরা রিড করতে পারতেছি, রাইট করতে পারতেছি। কিভাবে ভাইয়া? মনে করুন আপনি ওয়েব টু তে একটা ওয়েবসাইট বানাইলেন, এই ওয়েবসাইটে আপনি একটা কিছু রাখলেন, মনে করুন একটা ব্লগ পোস্ট রাখলেন। তাহলে এই ব্লগ পোস্টে কিন্তু এখন আমরা কি করতে পারি, আমরা কমেন্ট করতে পারি, রাইট? আমি আমার কমেন্টে যুক্ত করতে পারতেছি। আবার মনে করুন আমরা ফেসবুক চালাচ্ছি, ফেসবুক, এই এফবি তে আপনি একটা পোস্ট করলেন, এই পোস্টে আমরা কমেন্ট করতে পারি, পারি নাকি পারি না বলেন? কমেন্ট করতে পারি, আমরা শেয়ার করতে পারি এটাকে। আবার আপনি একটা টেক্সট পাঠাচ্ছেন, হোয়াটসঅ্যাপে একটা টেক্সট পাঠাচ্ছেন, এই টেক্সটের উত্তর আমরা করতে পারি। এটাকেই বলতেছি রিড করা, সরি রাইট করা। ইট মিনস আমি যেটা রিড করতেছি, পড়তেছি, এইটাকে আমি আবার কমেন্টও করতে পারতেছি, রিপ্লাই করতে পারতেছি, রাইট করতে পারতেছি। বুঝতে পেরেছেন? তাহলে ওয়েব অনেক সময়কালটা ধরা হয় অ্যাপ্রক্সিমেটলি 1990 থেকে 2000 সাল পর্যন্ত। হ্যাঁ, এটাকে ধরা হয় 1990 থেকে 2000। ওকে, 2000, ঠিক আছে। তাহলে এই 1990 থেকে 2000 সাল পর্যন্ত আমরা যত ধরনের অ্যাপ্লিকেশন পেয়েছি, সফটওয়্যার পেয়েছি, সবগুলোতে অনলি রিড করা যায়, আমরা পড়তে পারতাম, আমরা রাইট করতে পারতাম না, আমরা কোনো কিছু রিপ্লাই করতে পারতাম না। বাট এরপরে আসলো ওয়েব টু। ওয়েব টু তে আমরা কি করতে পারছি, রিড করতে পারতেছি, আবার রাইটও করতে পারতেছি, ঠিক আছে। তো ওয়েব টু তে কিন্তু আমরা সবকিছু পেয়ে গেছি। ওয়েব টু তে আমরা ফেসবুক পেয়েছি, গুগল পেয়েছি, ইয়াহু পেয়েছি, আমরা হোয়াটসঅ্যাপ পেয়েছি, মেসেঞ্জার পেয়েছি, আমরা জুম পেয়েছি, এই যে গুগল মিট পেয়েছি, সবকিছু পেয়েছি, যেটা মূলত টু ওয়ে কমিউনিকেশন করা যায়। এন্ড এই ওয়েব টু আমাদেরকে কি করেছে বলেন দেখি, একদম পুরো পৃথিবীতে আমাদের একদম হাতের মুঠোয় এনে দিয়েছে। জাস্ট এই যে এই ফোনটা আমার হাতে আছে, লিটারালি আমি কি করতে পারতেছি, আমি এখান থেকে যে কোনো জায়গাতে কানেক্ট হইতে পারতেছি, তাই না? সো ওয়েব টু কিন্তু আমাদের যত চাহিদা ছিল, যত ডিমান্ড ছিল, যত প্রবলেম ছিল, সকল প্রবলেমের সলিউশন গুলো কিন্তু আমাদেরকে ওয়েব টু প্রোভাইড করে দিয়েছে, লিটারালি প্রোভাইড করেছে। তাই না? আপনি বলুন তো আমাকে যে ওয়েব টু কি দেয়নি আমাকে, কি দেয়নি? আমি পোস্ট করতে পারতেছি, আমি কমেন্ট করতে পারতেছি, শেয়ার করতে পারতেছি, তাই না? আমি একজন আরেকজনের সাথে কথা বলতে পারতেছি পৃথিবীর যে কোনো প্রান্তে। আমি যে আপনাদের সাথে যেমন মাইমেনসিং এ বসে থেকে আপনারা বিভিন্ন প্রান্তে আছেন, আপনাদের সাথে কানেক্ট হয়ে গেছি, তাই না? সো আমরা লিটারালি সবকিছু পেয়ে গেছি, সবকিছু পেয়ে গেছি। বাট অলওয়েজ সকল পাওয়ার মধ্যেই কিছু না কিছু না পাওয়া থেকে যায়।
ঠিক আছে? সো ওইখান থেকে হচ্ছে কিছু মানুষ পৃথিবীতে অলওয়েজ থাকেন যারা একটু খুঁতখুঁতে টাইপের। খুঁতখুঁতে মানে এটা লোকাল ল্যাঙ্গুয়েজ, আই ডোন্ট নো আপনারা কি বলেন। খুঁতখুঁতে মানে কে জানেন? খুঁতখুঁতে মানে কি? বলি না আমরা কিছু মানুষের মানে খুঁতখুঁতে। যাদের মনে সবসময় একটা ইয়া থেকে যায় যে, মানে ওইটা কেন হয় না, এটা হতে হবে, ওইরকম আর কি। আমরা মালিকানাটা পাই নাই। ওটা কনফিউশন সবসময়, মানে কোনো জিনিস কনফিউজ থাকে। পারফেকশন খুঁজি আরকি, পারফেকশন। ঠিক আছে? তো দেখুন, আমরা যদি নরমাল পিপলের জায়গা থেকে বলি, ওয়েব টু লিটারালি আমাদের সবকিছু দিয়ে দিয়েছে। আমরা সবকিছু এখন ইন্টারনেটে করতে পারতেছি, রাইট? কিন্তু ওই যে বললাম যে কিছু মানুষ খুঁতখুঁতে থাকে। সো কিছু মানুষ চিন্তা করতেছে, কিভাবে চিন্তা করছে একটু দেখি, তাদের চিন্তা করার ধরনটা just আমরা একটু বোঝার ট্রাই করি। কিছু মানুষ চিন্তা করতেছে এইভাবে, আচ্ছা আমরা ওয়েব টু তে যখন কোন একটা অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করতে চাই, তখন আমাদের কি করতে হয় বলেন দেখি? ওটাতে অ্যাকাউন্ট ওপেন করতে হয়। অ্যাকাউন্ট ওপেন করে অ্যাক্সেস করতে পারবেন না কিন্তু। হোয়াটসঅ্যাপ বলেন, লিঙ্কডইন বলেন, যে মানে ফেসবুক বলেন, যে কোনোটা আমাদের প্রথমে কি করতে হয় বলেন দেখি? অথেন্টিকেশন। প্রথম কাজ আমাদের সাইন আপ করতে হয় বা অ্যাকাউন্ট ওপেন করা, যেটাকে আমরা বলি, বা রেজিস্ট্রেশন বলি আর কি। ঠিক আছে? সো ওই মানুষগুলো চিন্তা করতেছে এইভাবে, আচ্ছা ওয়েব টু তে যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করার জন্য আমি কি করছি? আমি আমার অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন, আমার নেম দিতেছি, আমার বার্থ অফ ডেট মানে ডেট অফ বার্থ দিতেছি, আমার এনআইডি কার্ড দিতেছি, আমার হচ্ছে কি দিচ্ছি বলেন দেখি, আমার জিমেল দিতেছি, আমার ফোন নাম্বার দিতেছি, আমার আপনার অ্যাড্রেস দিচ্ছি। ঠিক আছে? তাহলে এই যে এত এত ইনফরমেশন আমি কি করতেছি, শেয়ার করতেছি যখন আমি কোনো একটা জায়গাতে সাইন আপ করতেছি বা রেজিস্টার করতেছি। ওই মানুষগুলো চিন্তা করতেছে যে আচ্ছা এই ইনফরমেশন গুলো যে আমরা দিচ্ছি, এই ইনফরমেশন গুলো কোথায় যাচ্ছে, তারা চিন্তা করতেছে। তো তারা উত্তর পাচ্ছে কি, যে মনে করুন আমরা ফেসবুকে অ্যাকাউন্ট করতেছি, তাহলে এই ফেসবুকের কি আছে বলেন দেখি? এই ফেসবুকের আছে একটা ডেটাবেস, রাইট? ডিবি বা ডেটাবেস। হ্যাঁ, তাহলে তারা চিন্তা করতেছে আমাদের ইনফরমেশন গুলো কোথায় যাচ্ছে, এদের ডেটাবেসে যাচ্ছে। আচ্ছা এই যে প্রত্যেকটা কোম্পানির ডেটাবেসে আমাদের ডেটা গুলো যাচ্ছে, এই ডেটা গুলোর মালিকানা কে? মালিকানা কে? ডেটাগুলোর মালিকানা হচ্ছে ওই কোম্পানির মালিক, রাইট? বা ওই কোম্পানির যে অ্যাডমিনিস্ট্রেটিভ টিম রয়েছে, তারা এই ডেটাগুলোকে চালাচ্ছে বা কন্ট্রোল করতেছে। আচ্ছা তারা চিন্তা করতেছে, আচ্ছা আমাদের এত এত সেনসিটিভ ইনফরমেশন, এত এত প্রাইভেট ইনফরমেশন আমরা দিতেছি, এই ইনফরমেশন গুলো ওই ডেটাবেসে সেভ হচ্ছে, ওই ডেটাবেসে আমাদের ডেটাগুলো কতটা সুরক্ষিত থাকতেছে? এটা হচ্ছে তাদের প্রশ্ন। প্রশ্নটা কি মানে ইলজিক্যাল, ফেলে দেওয়ার মতো কোনো প্রশ্ন? একদমই না। না না, লজিক্যাল। এখন আপনি আমজনতার জায়গা থেকে আপনি বলতে পারেন যে ভাই ফেসবুক হচ্ছে একটা $1 বিলিয়ন কোম্পানি, গুগল হচ্ছে একটা $1 ট্রিলিয়ন কোম্পানি, হোয়াটসঅ্যাপ একটা $1 বিলিয়ন কোম্পানি, এরা হচ্ছে হাজার হাজার আপনার ইঞ্জিনিয়ার রেখেছে। তো ওদের ডেটাবেজে তো ডেটা গুলো সুরক্ষিত থাকারই কথা, রাইট? সেফ থাকারই কথা। হ্যাঁ আমি আপনার সাথে একমত, থাকার কথা। কিন্তু আসলে কি থাকে? আসলেই থাকে? আমাদের না না, থাকে না। সম্ভবত এনআইডি কার্ডের এনআইডি হচ্ছে ইনফরমেশন টেলিগ্রাম গ্রুপে গেলেই পাবেন। ক্যান ইউ ইমাজিন? আপনি কল্পনা করতে পারছেন যে এনআইডির মতো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তথ্য টেলিগ্রামের গ্রুপে গ্রুপে ঘুরে বেড়াচ্ছে? আপনি একটু সার্চ করেন যে ফেসবুকের ডেটা কতবার হ্যাক হয়েছে, একটু সার্চ করেন, অসংখ্যবার। আপনি একটু সার্চ করেন হোয়াটসঅ্যাপের ডেটা কতবার হ্যাক হয়েছে, অসংখ্যবার। পৃথিবীতে ডেটা হ্যাক হয় নাই কোনো কোম্পানির ডেটাবেস থেকে, এরকম ঘটনা রেয়ার, লিটারালি রেয়ার। তাহলে ওই মানুষগুলো যে প্রশ্নটা তুলেছিল যে আমাদের এত এত গুরুত্বপূর্ণ তথ্য তাদের ডেটাবেজে কি আদৌ সুরক্ষিত রয়েছে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, তারা বলতেছেন যে আচ্ছা ফেসবুকে যখন আমি ঢুকতেছি আমাকে অ্যাডস দেখানো হচ্ছে, রাইট? আমরা অ্যাডস দেখি না ফেসবুক, ইউটিউবে, এগুলোতে গিয়ে আমরা কিন্তু অ্যাডস দেখতেছি। তারা প্রশ্নটা করতেছে আচ্ছা এই অ্যাডস গুলো দেখাচ্ছে কিভাবে জানেন আপনারা? ফেসবুক, ইউটিউবে আপনাকে অ্যাডস কিভাবে দেখায়? আপনি এখন মনে করুন হচ্ছে কাচ্চি বিরিয়ানি নিয়ে কথা বলুন, আপনি ফেসবুকে গিয়ে কাচ্চি বিরিয়ানি অ্যাড দেখবেন। আপনি মনে করুন পাকিস্তানি জামা নিয়ে অ্যাড মানে কথা বলুন আপনার বান্ধবীর সাথে বা ফ্রেন্ডের সাথে, আপনি ফেসবুকে গিয়ে পাকিস্তানি জামা মানে অ্যাডস দেখবেন। সেই অ্যাডস গুলো কিভাবে দেখায়? ক্যান এনিবডি এক্সপ্লেইন? আমাদের ডেটা গুলো নিয়ে অ্যাবসলিউটলি। যখন আমরা কলে ফোন দেই তখন আমাদের নেটওয়ার্ক নাই। এভরি টাইম আমাদেরকে শুনে তারা, হ্যাঁ
তারা আমাদেরকে শুনে আমাদের থেকে ডেটাগুলো তার মধ্যে কি করছেন, ইউজ করতেছে। আমাদের ইন্টারেস্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, আমরা কোথায় যাচ্ছি, কি করতেছি, লিটারালি দে নো এভরিথিং অ্যাবাউট আস। ওকে, সো তারা মূলত প্রতিনিয়ত আমাদের এত এত গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো কি করছেন, নিচ্ছেন, স্টোর করতেছেন, ট্র্যাক করতেছেন, অ্যাকর্ডিংলি আমাদেরকে অ্যাডস দেখাচ্ছে। এই মানুষগুলো চিন্তা করতেছে, আচ্ছা ভাই তোমরা আমাদেরকে, তারা তারা কোয়েশ্চেন করতেছে ফেসবুক, গুগল বা এই ধরনের কোম্পানিগুলোকে, তোমরা আমাদের থেকে এত গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিচ্ছ, এই ইনফরমেশন গুলো নিয়ে তোমরা আমাদেরকে অ্যাডস দেখাচ্ছ, তোমরা কি একবার আমাদের থেকে পারমিশন নিচ্ছ যে তোমরা আমাদের এই ইনফরমেশন গুলো নিচ্ছ, এই ইনফরমেশন গুলো নিয়ে তোমরা আসলে ব্যবহার করবা কিনা, একবার পারমিশন নিচ্ছ? উত্তর কি বলেন? নো। পারমিশন তো নেয় যখন আমরা অ্যাকাউন্ট খুলি, তখন টার্মস এন্ড তখন কন্ডিশন। দিলেন আপনি পারমিশন, বাট এভরি টাইম দে আর লিসেনিং, আমাদেরকে তারা শুনতেছে, আমাদের ইচ এন্ড এভরি ডেটা তারা ট্র্যাক করতেছে। সো তারা কি প্রত্যেকবার অ্যাড দেখার আগে আমাদের কাছ থেকে পারমিশন নেয়, বা আমাকে অ্যাডস পারমিশন দেখাচ্ছে? নো, একদমই না। 3 নম্বর বিষয় হচ্ছে যে ডেটাগুলো যখন আমাদের কাছ থেকে, মানে তাদের ডেটাবেস থেকে হ্যাক হয়ে যাচ্ছে, এই ডেটাগুলো কোথায় যাচ্ছে আলটিমেটলি? বিভিন্ন ক্রাইম করে এরকম দলগুলোর কাছে যাচ্ছে, টিমগুলোর কাছে যাচ্ছে। হ্যাঁ, এই ডেটাগুলোকে সেল করা হচ্ছে, হ্যাঁ, ইলিগালি। তো এরকম বিভিন্ন ধরনের ক্ষতিকর বা হার্মফুল কাজে এগুলো কানেক্ট করা হচ্ছে। ঠিক আছে, আবার আরেকটা বিষয় দেখুন, যে আমরা আমাদের এরকম মানে সেনসিটিভ ইনফরমেশন দিয়ে আমরা তাদের কাছে অ্যাকাউন্ট করতেছি, আমরা যদি কোনো কিছু করি, কোনো একটা ভুল করি, তারা আমাদেরকে সিম্পলি কমিউনিটি গাইডলাইন্স এর দোহাই দিয়ে কি করে দেয়, ব্যান করে দেয়, রাইট? সিম্পল কথা যদি বলি, তারা এখানে দাদাগিরি দেখাইতে পারে। তো এইরকম অসংখ্য প্রবলেমস ওয়েব 2 তে থেকে গেছে। আবার বলি, আমজনতার জায়গা থেকে চিন্তা করলে নাথিং, এগুলো কিছুই না। আমজনতা ডোন্ট কেয়ার, লাইক যে আমার ইনফরমেশন লিক হয়ে গেল, নেই কোথায় গেল, দে ডোন্ট কেয়ার। ওটাই যে বললাম যে পৃথিবীতে সবসময় একটা শ্রেণী থাকে যারা একটু ভেতরে গিয়ে চিন্তা করেন। তো ওই মানুষগুলো মূলত দেখতেছেন না, স্টিল আমাদের প্রবলেম রয়েছে। তখন তারা কি করলেন, ওয়েব অনের পরে যেহেতু আমরা কি পেয়েছি, ওয়েব 2 পেয়েছি, তাহলে ওয়েব 2 এর পরে কি পাওয়ার কথা, বলেন দেখি? ওয়েব 3। অ্যাবসলিউটলি ওয়েব 3 পাওয়ার, তাই না? তো এই ওয়েব 3 আমাদের আগে যে দুইটা ছিল, রিড, রাইট, এই দুইটাই করতে দেয়। বাট ওয়েব 2 এর যে বিগেস্ট প্রবলেম সেটা হচ্ছে ডেটা কন্ট্রোলিং, ডেটা সিকিউরিটি। এই দুইটা জিনিস মেজরলি ওয়েব 2 মিস করে গেছে, মেজরলি। হ্যাঁ, আমাদের ডেটা সিকিউরিটি লিটারালি নাই। আপনি যতই বলুন না কেন ফেসবুক বিলিয়ন ডলার কোম্পানি, তারা হচ্ছে মানে সুরক্ষিত করে রেখেছে, বাট ইউ ডোন্ট নো যে কতবার আমাদের ডেটা হ্যাক হয়। হ্যাঁ, এবং আমার ডেটা মেবি মানে ডার্ক ওয়েব সম্পর্কে সবাই জানি হোপফুলি। সো ডার্ক ওয়েবে আমাদের কত ডেটা ঘুরে বেড়াচ্ছে, ইউ ডোন্ট নো, ইউ ক্যান নট ইমাজিন। তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের ডেটা কিনা সুরক্ষিত নয়, ধরো ডেটা সেফটি, এটা ওয়েবটা আমাকে এনশিওর করতে পারে না। সেকেন্ডলি হলো, আমার ডেটা কন্ট্রোলিং পাওয়ারটা আমার কাছে নাই। আপনার ডেটা কন্ট্রোলিং পাওয়ার আপনার কাছে আছে? আপনি চাইলেই এখন ফেসবুকের ডেটাবেস থেকে আপনার ডেটা রিমুভ করতে পারবেন? হাউ ডু ইউ থিংক? নো, নেভার। তো আপনার ডেটা কন্ট্রোলিং পাওয়ার আছে কার কাছে বলেন দেখি? মার্ক জাকারবার্গের কাছে, রাইট? আপনার ডেটার কন্ট্রোলিং পাওয়ার কার কাছে আছে? সুন্দর পিচাইয়ের কাছে আছে, গুগলের সিইওর কাছে আছে। বাট আমার ডেটার কন্ট্রোলিং পাওয়ারটা আমার কাছে নাই। এটা হচ্ছে ওয়েব 2 এর একটা বিগেস্ট ব্যর্থতা, ফেইলিউর। তাহলে ওয়েব 3 বলতেছে যে আমাদের এই যে ওয়েব 2 এর যে ডেটা কন্ট্রোলিং পাওয়ার, এইটা যে আরেকজনের কাছে আছে, আর যে দাদাগিরি দেখাচ্ছে, উই ডোন্ট অ্যাকসেপ্ট দিস। সো ডেটা কন্ট্রোলিং পাওয়ারটা কার কাছে থাকবে? অবশ্যই ইউজারের কাছে থাকবে। এটা কার কাছে থাকবে? এটা ইউজারের কাছে থাকবে। এটা ছিল ওয়েব 3 এর একটা মুখ্য বিষয়। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে পেলাম ইন্টারনেট আসার পরে ওয়েব 1, তারপরে পেলাম ওয়েব 2, তারপরে পেলাম ওয়েব 3। তাহলে ওয়েব 3 আমাদের কোন প্রবলেমটা সলভ করলো? ওয়েব 2 এর বিগেস্ট প্রবলেম যেটা হচ্ছে ডেটা কন্ট্রোলিং পাওয়ার। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা এগুলোতে জাস্ট হচ্ছে ওই যে সরে জমিনে বলে আর কি, তাই না? সরে জমিন, আই মিন একটা জাস্ট ওভারভিউ নিলাম আমরা, একটু ভেতরে যাওয়ার চেষ্টা করি আমরা। তাহলে দেখুন আমাদের ওয়েব 2 তে কিভাবে একটা অ্যাপ্লিকেশন কাজ করে। তো ওয়েব 2 তে আমাদের বেসিক্যালি কি হবে, আমার হচ্ছে এখানে হচ্ছে ইউজার্স রয়েছে, হ্যাঁ, ইউজার্স রয়েছে, এবং এই ইউজার্স গুলোর যত ইনফরমেশন সেগুলো থাকবে একটা ডেটাবেসে। ঠিক আছে, তাহলে উই ক্যান থিঙ্ক ইট লাইক দিস, যে এরকম হচ্ছে একটা, যদি আমরা কিছু চিন্তা করি। সো বেসিক্যালি
এখানে থেকে ডেটাবেজ মাঝখানে, আচ্ছা এখানে বাদ দিলাম, ডেটাবেজকে আমরা একটু সাইডে রাখতেছি। এগুলোতে মূলত চারিদিকে মনে করুন ইউজার আছে, ঠিক আছে, এবং এই ইউজারদের সকল ইনফরমেশন কোথায় আছে? সকল ইনফরমেশন আছে মূলত এই ডেটাবেজে, ঠিক আছে, এবং এই মাঝখানে মানে রয়েছে কে? কোম্পানি ওনার, রাইট? কোম্পানি ওনার, তাহলে এই ওনারের কাছে মূলত এর অ্যাক্সেস থাকে, এই ওনার কাছে মূলত কি থাকে? এই সব কিছুর অ্যাক্সেস থাকে, এবং দাদাগিরিটা কে দেখায়? দাদাগিরি অনলি কে দেখাতে পারে? দাদাগিরি অনলি দেখাইতে পারে ওনার। সকল পাওয়ার কার কাছে থাকে? ওনার কাছে থাকে। তাহলে আপনার ডেটা নিয়ে তিনি হচ্ছে খেলতে পারেন, আপনার ডেটা নিয়ে ঘুমাইতে পারেন, আপনার ডেটা নিয়ে বিক্রি করতে পারেন, নোবডি কেয়ারস। আমাদের কোনো কিছু করার নাই, ঠিক আছে, আমরা লিটারালি কোনো কিছু করতে পারবো না, ঠিক আছে। বাট ওয়েব 3 এখানে কি বলতেছে? না, এটা চলবে না। ওয়েব 2 তে দাদাগিরি কে দেখাচ্ছে? আবারও জিজ্ঞেস করছে, কে দেখাচ্ছে বলেন দেখি? কোম্পানি ওনার, রাইট? কোম্পানি ওনার। বিষয় দেখুন যে এইখানে এই যে এইগুলোতে আমরা বলেছি ইউজার্স আছে, হ্যাঁ, এগুলোতে কি আছে? মনে করুন ইউজার্স আছে, হ্যাঁ, মনে করুন এখানে ইউজার্স আছে, এগুলো চারিদিকে ইউজার্স আছে। আচ্ছা, এইখানে এই জিনিসটা আমরা কাজ করতেছি কিভাবে বলেন দেখি? এই জিনিসটা কাজ করতেছি এইভাবে যে সেন্ট্রালে কেউ বসে আছে, রাইট? সেন্ট্রালে কেউ একজন বসে আছে, সেন্ট্রালে বসে থেকে কি করতেছে? কলকারকাঠি নাড়তেছে বা হচ্ছে পুরো বিষয়টাকে কন্ট্রোল করতেছে, রাইট? তাহলে এটাকে আমরা একটা কিন্তু নাম দিতে পারি, তাই না? এটাকে কি বলতে পারি আমরা? এটাকে বলতে পারি সেন্ট্রালাইজেশন। হ্যাঁ, এরকম জিনিসপত্রগুলোকে বা এরকম সিস্টেম গুলোকে বলে সেন্ট্রালাইজেশন বা সেন্ট্রালাইজড। তাহলে সেন্ট্রালাইজড সিস্টেম গুলোতে কি করা হয় বলেন দেখি? সেন্ট্রালে কেউ একজন বসে টোটাল সিস্টেমটাকে চালাচ্ছে, এটাকে আমরা বলি সেন্ট্রালাইজেশন। গভর্নমেন্টের কথা যদি আমরা বলি, বাংলাদেশ গভর্নমেন্ট কি এটা বলেন দেখি? সেন্ট্রালাইজড গভর্নমেন্ট, পুরো দেশ চালাচ্ছেন, রাইট? ক্ষমতা একজনের কাছে কিংবা হচ্ছে এই গ্রুপ অফ পিপুলের কাছে কি রয়েছে? ক্ষমতা রয়েছে, তাই না? আমার কাছে কিন্তু লিটারালি ক্ষমতা নাই, আপনার কাছে ক্ষমতা নাই। ক্ষমতা কার কাছে আছে? মন্ত্রী, যারা মন্ত্রী রয়েছেন, যারা এমপি, তাদের কাছে ক্ষমতা রয়েছে। সেটাকে আমরা বলি সেন্ট্রালাইজড সিস্টেম। তো ওয়েব 2 কিভাবে চলে বলেন দেখি? ওয়েব 2 কমপ্লিটলি চলে সেন্ট্রালাইজেশনের মানে উপর বেসড করে। এভরিথিং ইজ সেন্ট্রালাইজড ইন ওয়েব 2, ওকে। এখন ওয়েব 3 বলেছি যে ওয়েব 2 থেকে কি ডিফারেন্ট, রাইট? এবং ওয়েব 3 যেই প্রবলেম গুলো সলভ করেছে আমরা কয়েকটা জাস্ট আলাপ করলাম। নেক্সট যদি আমরা মানে ডিসকাস করি তাহলে সেটা হচ্ছে এই যে সেন্ট্রালাইজেশনের প্রবলেম হইলো দাদাগিরি শুধুমাত্র ওনার দেখাইতে পারে, ক্ষমতা শুধু ওনার দেখাইতে পারে, কিন্তু এর বিপরীত সেন্ট্রালাইজেশনের বিপরীত কি? ডিসেন্ট্রালাইজেশন। হ্যাঁ, তাহলে ওয়েব 3 মূলত হচ্ছে এমন একটা জিনিস, মনে করুন আপাতত জিনিস, ঠিক আছে। এইটা মূলত কি করে? এই মূলত আছে ডিসেন্ট্রালাইজেশনের উপরে, ডিসেন্ট্রালাইজেশনের উপরে। তাহলে ডিসেন্ট্রালাইজেশন হলে কি হয় বলেন দেখি? মাঝখানে কোনো কি থাকবে না, মাঝখানে কোনো আমার ওনার থাকবে না। ওনার থাকবে না, অ্যাবসলিউটলি কোনো ওনার থাকবে না। তাহলে এখানে মূলত এইভাবে আমরা কি থাকবো? এখানে ইউজার্সরা থাকবে, একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকবে, এবং এইখানে সকলের কাছে কি থাকবে বলেন দেখি? সমান ক্ষমতা থাকবে, হ্যাঁ, সমান ক্ষমতা থাকবে। সো এটাই হচ্ছে মূলত আমাদের ওয়েব 3 মেইন যেটা কথা, যে দাদাগিরি শুধু কোম্পানি ওনার দেখাবে সেটা হতে পারে না, দাদাগিরি দেখাতে পারবে সবাই, এভরিবডি, এবং সকলের কাছে তার নিজের ডেটার কি থাকবে বলেন দেখি? কন্ট্রোলিং পাওয়ারটা থাকবে। কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমাদের ওয়েব 3 মুখ্য বিষয়, ঠিক আছে। তাহলে ওয়েব 2 এর সময়কাল, ওয়েব 1 এর সময়কাল আমরা বলেছিলাম কত? ওয়েব 1 এর সময়কাল কত বলেছিলাম? 1990 থেকে 2000। 2002। তাহলে ওয়েব 2 এর সময়কাল ধরা হয় 2000 থেকে 2014। তো অফিসিয়ালি আমরা কিন্তু এখন ওয়েব 3 তে প্রবেশ করে ফেলেছি, হ্যাঁ। তাহলে ওয়েব 3 কত? ওয়েব 3 হচ্ছে 2014 থেকে নাও বা প্রেজেন্ট, হ্যাঁ। এখন পর্যন্ত কিন্তু আমরা ওয়েব 3 তে অফিসিয়ালি আছি আর কি, ঠিক আছে, ওকে। কারণ ওয়েব 3 তে আমরা প্রবেশ করে ফেললাম। এখন প্রথম কোশ্চেন আপনাদের কাছে, এই ওয়েব 1, ওয়েব 2, ওয়েব 3 এগুলোর কি নাম দিতে পারি আমরা? মানে এদের কি কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে? ওয়েব 1, ওয়েব 2 বা ওয়েব 3? নো, এটা একটা সময়কাল, রাইট? কম্পিউটারের প্রজন্ম আছে,
ইন্টেলের যে সিপিইউ জানেন আপনারা, জেনারেশন। জেনারেশন, রাইট? তো এখন মেবি 14 জেনারেশন চলার কথা, ইফ আই এম নট রং। 14তম জেনারেশন চলতেছে সম্ভবত ইন্টেলের, তাই না? সিপিইউ প্রসেসর আর কি। সেই প্রজন্মগুলো, রাইট, একটা সময়কাল আর কি। তো প্রত্যেকটা প্রজন্ম কেন আসে? আগের প্রজন্মে যেই ভুলগুলো থাকে, ত্রুটিগুলো থাকে, বাগগুলো থাকে, সেগুলো কারেক্ট করে নতুন কিছু আসলে সেটাকে যুক্ত করেই তো প্রজন্ম আসে, তাই না? এবং অবশ্যই প্রত্যেকটা প্রজন্মের একটা ভিত্তি থাকে, রাইট? তাহলে এই ওয়েব 1, ওয়েব 2, ওয়েব 3 এগুলো মূলত হচ্ছে আমাদের জাস্ট একটা সময়কাল, একটা প্রজন্ম। বাট ওয়েব 3 এর এক্সিস্টেন্সটা কি আসলে? ওয়েব 3 কেন এত আমরা ওয়েব 3 নিয়ে কথা বলতেছি? কেন আমরা ওয়েব 3 বলতেছি যে আমরা এখন ওয়েব 3 তে প্রবেশ করেছি এবং সামনের সময়টা হচ্ছে আমরা ওয়েব 3 তে কাটাবো? রিজন হচ্ছে যে এরকম এমন একটা সিস্টেম, এমন একটা টেকনোলজি এই ওয়েব 3 তে আমরা ইমপ্লিমেন্ট করেছি, যে এই টেকনোলজিটা পুরো ইন্টারনেট সিস্টেমটাকেই বদলে দিতে এসেছে। তাহলে যে সিস্টেম বা যে টেকনোলজির উপরে বেসড করে আমাদের এই পুরো ওয়েব 3 চিত্রায়িত, সেই টেকনোলজি বা সিস্টেমটার নামই হচ্ছে কি বলেন দেখি? ব্লকচেইন টেকনোলজি। ব্লকচেইন। এটাই হচ্ছে আসলে ব্লকচেইন। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের ওয়েব 3 এটা একটা প্রজন্ম, এটা একটা জেনারেশন। এই জেনারেশনটা হচ্ছে ব্লকচেইন সিস্টেম দিয়ে বিল্ড করা, ব্লকচেইন সিস্টেম দিয়ে বিল্ড করা। সো ব্লকচেইন এবং ওয়েব 3 এটা কিন্তু ইকুয়াল না, হ্যাঁ? এটা কিন্তু ইকুয়াল না, আমরা বলতে পারবো না ইকুয়াল। তাহলে ওয়েব 3 আমার ব্লকচেইন সিস্টেমের উপর বেস করে বিল্ড, বাট ওয়েব 3 হচ্ছে একটা ইউনিভার্স, কাইন্ড অফ একটা ইউনিভার্স, হ্যাঁ? সো ওয়েব 3 তে আরো অনেক কিছু আছে, বাট যে টেকনোলজিটা আমরা এখানে পেয়েছি ওয়েব 3 তে, সেই টেকনোলজি বা সিস্টেমটার নাম হচ্ছে ব্লকচেইন। তাহলে এতক্ষণ আমরা আলোচনা করলাম আসলে যে ব্লকচেইনটা আসলে কিভাবে, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমাদের নেক্সট প্রশ্ন হলো যে এই ব্লকচেইনটা তাহলে কি, রাইট? ওয়েব 3 পর্যন্ত হোপফুলি আমরা ক্লিয়ার এভরিবডি? আচ্ছা ভাই, একটা কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনগুলো আমি একটু পরে নেব, জাস্ট মানে যতটুকু আমি বুঝিয়েছি এতটুকু বুঝেছেন কিনা? জি। ওকে, আমি জাস্ট আর একটু জাস্ট পরে জেনে দেন, আমি আপনাদের যার মনে যে প্রশ্ন আছে লিখে রাখেন, আপনারা ভুলে যেতে পারেন, তারপর আমি আপনাদের কাছে আসতেছি এবং যা প্রশ্ন আছে আমি উত্তর দেবো, ঠিক আছে? তাহলে এখন চলেন একটু আমরা ব্লকচেইনের ডেফিনেশনটা একটু বোঝার ট্রাই করি, বা কি বলতেছে ব্লকচেইনের ডেফিনেশন। সো ব্লকচেইন বলতেছে যে এটা প্রথমত একটা সিস্টেম বা টেকনোলজি। সো ব্লকচেইন ইজ এ সিস্টেম বা টেকনোলজি, বাট কেমন সিস্টেম? উইন্ডোজ এটা একটা সিস্টেম, রাইট? অ্যাপলের হচ্ছে আমরা যে iOS, এটা তো একটা সিস্টেম, বাট এটা কি কেমন সিস্টেম? এটা অপারেটিং সিস্টেম। প্রত্যেকটা মানে সিস্টেমের আগে একটা করে অ্যাডজেক্টিভ আছে, রাইট? তাহলে ব্লকচেইনটা কোন ধরনের সিস্টেম? ব্লকচেইনটা বলতেছি এটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউটেড, বানান ভুল হলে ক্ষমা করবেন, হ্যাঁ? ডিস্ট্রিবিউটেড ডিজিটাল লেজার, লেজার টেকনোলজি। অর সিস্টেম, অর সিস্টেম, যেটা মূলত কাজ করে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে, যেটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট সিস্টেম, ঠিক আছে? তাহলে আমরা কি বললাম? ব্লকচেইন যে ডিস্ট্রিবিউটেড, আমি খুব রাফ একটা ডেফিনেশন দিচ্ছি, হ্যাঁ? ব্লকচেইন যে ডিস্ট্রিবিউটেড ডিজিটাল লেজার টেকনোলজি আর সিস্টেম, যেটা পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে কাজ করে, যেটা হলো খুবই ট্রান্সপারেন্ট, যেটা হলো ইমিউটেবল, ঠিক আছে? তাহলে আমরা পুরোটাকে হচ্ছে ডিক্রিপ্ট করব, হ্যাঁ? একটা করে আমরা ডিক্রিপ্ট করার ট্রাই করি, ঠিক আছে? তাহলে প্রথম কথা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডিজিটাল লেজার টেকনোলজি বা সিস্টেম, এটুকুকে একটু আমরা পিক করে ডিজিটাল লেজার, ঠিক আছে? আচ্ছা, ডিজিটাল লেজার, লেজার মানে কি? শুধু লেজার মানে কে বলতে পারবেন? শুধু লেজার মানে হচ্ছে আপনার রশ্মি। হ্যাঁ, খতিয়ান, বাংলাদেশে লিখতেছি আমি, হ্যাঁ, খতিয়ান, খাতা, পেজ বা দলিল পত্র বলতে পারি, রাইট? দলিল পত্র, এটা হচ্ছে শুধু লেজারের বৈশিষ্ট্য, আই মিন লেজারের মিনিং আর কি, খাঁটি বাংলা মিনিং আর কি। এখন এই যে মিনিং গুলো রয়েছে, এগুলোতে কি করা হয় বলেন দেখি? এগুলোতে কি করি আমরা? ডাটা নোট করে ডেটা মূলত ডকুমেন্টেশন করা হয়। হ্যাঁ, ডেটা মূলত কি করে লিখে রাখি, রাইট? সংরক্ষণ করি আমরা, তাই না? আচ্ছা, ডেটা আমরা লিখে রাখি। তাহলে এই লেজার শব্দের আগে যখন ডিজিটাল শব্দটা আমি কানেক্ট করতেছি, তার মানে কি বুঝতেছি? তাহলে দিস ইজ সামথিং যেখানে কোনো ডেটা রাখবো এবং এই ডেটাটা কোথায় থাকবে বলেন দেখি? অনলাইনে থাকবে বা ইন্টারনেটে থাকবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? জি। আবার বলি,
লেজার মানে হচ্ছে সিম্পলি কোনো একটা পেজ, পাতা, দলিল পত্র, হ্যাঁ, যেখানে আমরা কোনো কিছু লিখে রাখি। তাহলে লেজার শব্দের আগে যখন ডিজিটাল শব্দটা জুড়ে দিচ্ছি, এর মানে হচ্ছে আমরা কোনো একটা জায়গাতে লিখবো, কোনো একটা স্পেস, ইট কুড বি এ মেমোরি। এই মেমোরিটা কোথায় থাকবে? অনলাইনে থাকবে বা ইন্টারনেটে থাকবে। তাহলে ইন্টারনেটে যখন থাকবে, আমি বলতেছি ইট মিনস এটা আমি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো। দিস ইজ অ্যাক্সেসেবল ফ্রম এনিহোয়ার। ওকে, তাহলে ডিজিটাল লেজারটা হোপফুলি আমরা ক্লিয়ার হলাম। তাহলে এর আগে আছে ডিস্ট্রিবিউটেড। ডিস্ট্রিবিউট করে দেওয়া মানে কি? সমান ভাগে ভাগ করে দেওয়া। আপনার কাছে 5টা কলা আছে, 5 জন ফ্রেন্ড আছে, আমি বললাম ডিস্ট্রিবিউটেড করে দেন এটা। আপনি কি করবেন? একটা করে কলা সবাইকে দিয়ে দিবেন, রাইট? তাহলে এখানে ডিস্ট্রিবিউটেড এর মানে হচ্ছে আমার এই যে লেখা, এই যে একটা তথ্য আমি এখানে লিখতেছি ডিজিটাল লেজারে, এইটা আমার যতজন ইউজার্স হবে, মনে করুন 10 জন ইউজার্স, 10 জনের কাছে আমার কি হবে? এই লেখাটা থাকবে, সেম লেখাটাই থাকবে। এই কথাটা বলা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডিজিটাল লেজারে। তাহলে এটা বলেছে কি, যেটা পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে কাজ করে। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক হচ্ছে এই যে এগুলোকে আমরা পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক বলি, যেখানে মূলত কোনো সেন্ট্রাল কি থাকে না, বলেন দেখি? সেন্ট্রাল কোনো অথরিটি থাকে না, একজন ইউজার আরেকজন ইউজারের সাথে কানেক্ট থাকে, সেটাকে আমরা বলি ডিসেন্ট্রালাইজ সিস্টেম বা পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক বলি। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক মানে সিম্পলি প্রত্যেকটা ইউজার প্রত্যেকের সাথে কি থাকবে? কানেক্টেড থাকবে। তাহলে আমি বলেছি এটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউটেড ডিজিটাল লেজার টেকনোলজি বা সিস্টেম। তার মানে একই ইনফরমেশন সবার কাছে থাকবে। তাহলে মনে করুন হ্যালো একটা ইনফরমেশন আমি স্টোর করেছি, তাহলে এই হ্যালোটা অবশ্যই কি হবে? এর কাছেও থাকবে, এর কাছেও থাকবে, এর কাছেও থাকবে, এর কাছেও থাকবে, এর কাছেও থাকবে এবং এর কাছেও থাকবে, সরি, এর কাছে থাকবে। এটাকে আমরা বলতেছি ডিস্ট্রিবিউটেড। হ্যাঁ, এবং পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কোনটা? এইটা। তাহলে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে আলটিমেটলি কি থাকতেছে? ডিস্ট্রিবিউটেড ওয়েতে থাকতেছে। এরপরে আমরা বলতেছি এটা হচ্ছে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট কেন বলতেছি? কারণ হইল এই যে পুরো পিয়ার টু পিয়ার একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কে আমরা যখন যেই ঘটনাই ঘটাই না কেন, যদি আপনি একটা টু করে শব্দও করেন, এই টু শব্দটা প্রত্যেকটা ইউজার শুনতে পাবে। যদি আপনি হ্যালোর পর একটা হাই লিখেন, এই হাইটাও সবাই দেখতে পারবে। তাহলে যখন কোন একটা জায়গাতে আপনি যা কিছুই করতেছেন সবকিছু যখন সকলের কাছে ভিজিবল, তখন আমরা সেটাকে ট্রান্সপারেন্ট বলতে পারবো নাকি পারবো না? বলেন দেখি। ট্রান্সপারেন্টের বাংলা কি? স্বচ্ছ, একদম স্বচ্ছ। তাহলে এই জায়গাতে যেহেতু আমি বলতেছি যে সবকিছু একদম সবাই দেখতে পাচ্ছে, তাহলে পরে ওখানে কি আমি বলতে পারবো যে এটা ট্রান্সপারেন্ট না? অবশ্যই বলতে পারবো না, রাইট? তাহলে এই জন্য আমরা বলতেছি ট্রান্সপারেন্ট। কারণটা কি? কারণ হচ্ছে আমার এখানে সবাই সবকিছু দেখতে পাচ্ছে, যা কিছু হচ্ছে। এটাকে কাইন্ড অফ আপনি চিন্তা করেন হচ্ছে এরকম, হ্যাঁ, মনে করেন একটা কাঁচের ঘর আছে, কাঁচের ঘর, এটা হচ্ছে গ্লাস, মানে একটা ঘর আছে, ওই ঘরটা 4টা দেয়াল, উপর নিচ সবই হচ্ছে কাঁচ। এখন আপনি আমাকে বলুন তো, এই ঘরে কোনো কিছু হইলে, হ্যাঁ, ধরুন আপনি একজন মানুষকে মার্ডার করতেছেন, থাপ্পড় দিতেছেন, যা কিছু করতেছেন, এটা সবাই দেখতে পারবে না? বলেন দেখি আমাকে। দেখতে পারবেন কি পারবেন? অবশ্যই দেখতে পারবে। তাহলে আমরা এটাকে বলছি ট্রান্সপারেন্সি, অর্থাৎ স্বচ্ছ, একদম পানির মতো স্বচ্ছ। হ্যাঁ, তাহলে আমাদের ব্লকচেইন টেকনোলজি হচ্ছে কি? একদম ট্রান্সপারেন্ট। হ্যাঁ, তাহলে কেন ট্রান্সপারেন্ট সেটা আমরা বুঝলাম। এরপরে লাস্ট যে ওয়ার্ড, সেটাকে আমরা যদি ডিকোড করি কি, দিস ইজ ইমিউটেবল। ইমিউটেবল মানে কি একটু বলতে পারবেন? মিউটেবল মানে কি? মিউটেবল এর বিপরীত হচ্ছে ইমিউটেবল। তো মিউটেবল মানে হচ্ছে যেটাকে চেঞ্জ করা যায়। তাহলে ইমিউটেবল মানে কি? যেটাকে চেঞ্জ করা যাবে না। তাহলে এখানে যদি আপনি একবার হ্যালো লিখে ফেলেন, তাহলে এই হ্যালোটাকে আপনি আর পরিবর্তন করতে পারবেন না, এটা হ্যালো হিসেবেই থেকে যাবে। ঠিক আছে? তাহলে আমাদের এই টোটাল নেটওয়ার্কে আমরা যখনই যে কোনো ঘটনা ঘটাই না কেন, প্রত্যেকটা ঘটনা কি হবে? আমরা প্রথমত কেউ দেখতে মানে সবাই দেখতে পারবে, সেকেন্ডে হচ্ছে ওই ঘটনাটা চেঞ্জ করতে পারবো না। এখন এটা সুবিধা কোথায় আমি বলি আপনাকে। মনে করুন আমি আজকে আপনাকে 10 টাকা দিলাম, 10 টাকা দেওয়ার পরে কালকে আমি বলতেছি না আপনাকে 20 টাকা দিয়েছি। এই যে এরকম আমরা 2 নাম্বার যেটাকে আমরা বলবো চুরি করা, হ্যাঁ, আমাদের দেশে কিন্তু হর হামেশা হয়ে থাকে। সো এই যে 2 নাম্বার, এটা আমরা করতে পারবো না। যখন কি হবে বলেন দেখি? ব্লক চেইনে আমি ডেটাটাকে স্টোর করে ফেলবো। তাহলে ব্লক চেইনে আমি ডেটাটাকে স্টোর করতেছি যে ওকে, আরিফ করিমকে 10 টাকা দিয়েছে, ওই লেখাটা সবাই দেখতে পারবে, সবাই দেখতে পারবে যে আচ্ছা আরিফ করিমকে 10 টাকা দিয়েছে। তাহলে কালকে কিন্তু আমি ডিনাই করতে পারবো না যে আমি তাকে 20 টাকা দিয়েছি, করতে পারবো না। সবার কাছে ওই তথ্যটা আছে, তাই না? সকলের কাছে তথ্যটা আছে। আচ্ছা, আপনারা মনে করুন আমাদের আচ্ছা নন একাডেমি তো আপনারা সব অ্যাকাউন্ট করেছেন মেবি, না? বা রেজিস্ট্রেশন করেছেন। আপনার ইনফরমেশন আমি চেঞ্জ করে দিতে পারবো, এটা কি জানেন? আমি অ্যাডমিন আছি নন একাডেমির ওয়েবসাইটে, চেঞ্জ করতে পারবো নাকি পারবো না বলেন দেখি? হ্যাঁ, পারবেন। ইনফরমেশন চেঞ্জ করতে পারবো, কারণ এটা ওয়েব 2 তে আছি আমরা, মানে আমাদের ওয়েবসাইট হচ্ছে ওয়েব 2 তে, রাইট? সো আমার সবকিছুর অ্যাক্সেস আমার কাছে আছে, and I can edit, I can modify, I can manipulate the data if I want, however I want, right? কিন্তু
ব্লক চেইনে যদি ধরুন আমাদের ওয়েবসাইটে যদি ব্লক চেইন হতো, তাহলে আপনার ডেটাটা একবার আপনার নাম এন্টার করে দিয়েছেন করিম KARIM দিয়ে, আমি কেন, আমার বাবার সাধ্য নয় যে ওই ডেটাটাকে চেঞ্জ করে আমি ধরুন অন্য করিমকে রহিম করবো বা করিম 10 টাকা দিয়েছে আমি সেটা 20 টাকা করবো, এই সুযোগটা নাই। কারণ ব্লক চেইনের ডিফল্ট বৈশিষ্ট্য হলো দিস ইজ ইমিউটেবল, এর মানে হচ্ছে এটাকে আমরা কখনোই চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত আমাদের মোটামুটি ভেরি রাফ একটা ডেফিনেশন অফ ব্লক চেইন। হ্যাঁ, সো জাস্ট আজকে আমরা রাফ ব্লক মানে ডেফিনেশন পর্যন্ত থাকবো। নেক্সট ডেতে এই ডেফিনেশনটাকে আরো ভেতরে আমরা প্রবেশ করব, ঠিক আছে, আরো ডিপলি জানবো, আরো আমরা বুঝে ট্রাই করবো যে ব্লক চেইন কেন সিকিউর। ব্লক চেইন যদি সিকিউর না হয় তাহলে তো আমাদের ইউজ করার প্রয়োজন নাই, ওয়েব টু আমাদের সবকিছু দিয়ে দিচ্ছে, আমরা বারবার বলতেছি। সো অবশ্যই এটার ভিতরে এমন কিছু থাকতে হবে যেটা মূলত আমি মানে যেটার মাধ্যমে কি করবো, আমি মূলত আমি এটাকে ইউজ করবো বা এটা ইউজ করতে আমি ওয়েব টু থেকে ওয়েব থ্রিতে আসবো, তাই না ব্যাপারটা? তো ওই জিনিসগুলো তো অবশ্যই থাকতে হবে। তো আমরা নেক্সট ডেতে অবশ্যই আমরা আরো ডিপে প্রবেশ করব এবং প্রত্যেকটা কেন এর উত্তর বের করব এবং আমরা প্রত্যেকটা স্টেপে বুঝে ট্রাই করব কেন ব্লক চেইন ইজ মোর সিকিউর দেন ওয়েব টু টেকনোলজি। গট ইট? সেই হচ্ছে মোটামুটি আমাদের আজকের আলোচনা। এখন আপনাদের যার মনে যে প্রশ্ন আছে কাইন্ডলি করবেন। যদি এরকম কোনো প্রশ্ন হয় যেটা হচ্ছে আমরা আগামী কাল বা মানে নেক্সট 4 দিনের মধ্যে রিপ্লাই দিব, তাহলে ওই রকম প্রশ্নগুলো আমি একটু স্কিপ করার ট্রাই করবো। হ্যাঁ প্লিজ। আচ্ছা ভাই, আমাদের এখানে ব্লক ওয়েব 3 এর কোর পয়েন্টে থাকতেছে হইতেছে ব্লকচেইন টেকনোলজি। ওয়েব 3 বললেন? ওয়েব 3 কোর পয়েন্ট মানে একদম মেজর যে জিনিসটা যেটার উপর বেস করে আমরা এখন থেকে ইন ফিউচারে সবাই হবে সেটা হচ্ছে ব্লকচেইন টেকনোলজি। কারেক্ট। এখন তাইলে আমাদের ওয়েব 2 এবং ওয়েব 1 এখানে ধরেন আমরা এই ওয়েব 3 তে একটা সিঙ্গেল টেকনোলজিকে একদম ডিফাইন করতে পারতেছি, বাট ওয়েব 2 এন্ড ওয়েব 1 এ তো ওইটা সম্ভব ছিল না। কেমন সম্ভব ছিল না বলতে? মানে আমি ওয়েব 3 এ ব্লকচেইন দিয়ে ডিফাইন করতেছি, বাট ওয়েব 2 তে এরকম কিছু ছিল যেটা ডিফাইন করতে পারি এরকম কিছু মানে কোশ্চেন? হ্যাঁ, ধরেন ওয়েব 2 তে কি এখানে একটা মানে এখানে আমরা বেস হিসেবে নিতে পারি যে ব্লকচেইন, না কিন্তু ওয়েব 1 এ তাদের মানে কোর ফোকাসটা ছিল যেমন ওয়েব 2 তে ছিল আমরা রিড করব রাইট করব। এখন রিড রাইটের মধ্যে অনেক কিছু পড়ে। এখন আমরা ওয়েব 3 তে বললাম রিড করব রাইট করব, ডেটা কন্ট্রোলিং পাওয়ারটা আমাদের কাছে থাকবে, অর্থাৎ ডেটা সিকিউরিটি আমাদের কাছে থাকবে। তাহলে ডেটাকে যখন আমি সিকিউর করতে যাচ্ছি, যখন কন্ট্রোলিং পাওয়ারটা আমার কাছে আনতে যাচ্ছি, তখন আমাকে এটার ব্যাকবোন হিসেবে কাজ করছে ব্লকচেইন। দ্যাট ইজ হোয়াই উই ক্যান ডিফাইন বাই অন ওয়ার্ড, রাইট, যে ব্লকচেইন। বাট ওয়েব 1 ওয়েব 2 তে আসলে এরকম কোন সিঙ্গেল টেকনোলজি দ্বারা আসলে টোটালটা প্রভাবিত হয় নাই। এটাই বুঝাইতেছি যে মানে আমরা এখানে সবগুলোকে একটা জায়গায় নিয়ে আসতে পারছি, এবার ওয়েব 1 2 সেটা সম্ভব ছিল না। তো এখানে আমাদের বিভিন্ন ধরনের টেকনোলজি এসেছে এবং নট অনলি, আমি আরো একটু বিষয় বলি, সেটা ওয়েব 3 তে মানে অনলি ব্লকচেইন ইজ দ্য পার্ট অফ ওয়েব 3। মিউট করবেন প্লিজ, আরাফাত ভাই মিউট করেন, সবাই নিজেতে মিউট রাখবেন, যখন কথা বলবেন শুধু তখনই আনমিউট করবেন। হ্যাঁ আচ্ছা, তো ডু ইউ থিংক যে ওয়েব 3 তে ব্লকচেইনের বাইরে অন্য কোনো সিস্টেম নাই? ডেফিনেটলি আছে। হ্যাঁ, নিউরা চেইন তৈরি হচ্ছে, আপনার OTA অথবা OAT একটা টেকনোলজি আছে যেটা কাইন্ড অফ ব্লকচেইনের মতো কাজ করে। সেরকম অসংখ্য টেকনোলজি আরো আছে, বাট এখন পর্যন্ত আনবিটেবল হচ্ছে ব্লকচেইন। গট ইট? ওয়েব 3 তে আরো অনেক ডিফারেন্ট টেকনোলজি আছে। মেটাভার্স এটা আমাদের ওয়েব 3 এর একটা পার্ট, বুঝতে পেরেছেন? সো ওই জন্য আমি বললাম যে ওয়েব 3 and blockchain this is not equal. ওয়েব 3 একটা মানে ইউনিভার্স। হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝতে পারছি, ব্লকচেইনটা হচ্ছে একটা কনসেপ্ট। অ্যাবসলিউটলি। না ওয়েব 3 একটা কনসেপ্ট, ব্লকচেইন একটা সিস্টেম, ব্লকচেইনের এক্সিস্টেন্স আছে। ওয়েব 3 জাস্ট একটা কনসেপ্ট, একটা ডিউরেশন, একটা সময়কাল। বলুন নেক্সট। আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শুনতে পাচ্ছি। আরাফাত ভাই বলে ফেলুন। আমার প্রশ্ন হচ্ছে কি, অ্যাজ এ ব্লকচেইন ডেভেলপার, মানে ব্লকচেইন ডেভেলপার হয়ে আমার কাজটা কি হবে? আপনার কাজটা মূলত ব্লকচেইন, আচ্ছা ভেরি গুড কোয়েশ্চেন করেছেন। বিষয়টা হলো যে ব্লকচেইন আমরা করি কি আসলে? ব্লকচেইন দিয়ে আমরা মূলত অ্যাপ্লিকেশন বানাই। দেখুন পৃথিবীতে আপনি যদি কোনো একটা প্রবলেমে সলভ করতে চান অন টেকনোলজি বা অন ইন্টারনেট, কি করতে হবে বলেন দেখি? আপনাকে কোনো একটা অ্যাপের মধ্যে সলিউশন বিল্ড করতে হবে, রাইট? তো অ্যাপ্লিকেশন গুলো মূলত আমরা আগে বানাইতাম ওয়েবসাইট, সিম্পলি যেভাবে ওয়েবসাইট বানাইতাম না, একইভাবে আমরা ওয়েবসাইট বানাবো ব্লকচেইন দিয়ে। ওকে, এবং ব্লকচেইনটা ইউজ হয় ব্যাকএন্ড টেকনোলজি, এটা একটা, ঠিক আছে? তাহলে বিহাইন্ড জাস্ট আমি ব্লকচেইনকে ইমপ্লিমেন্ট করব এন্ড ব্লকচেইন যে অ্যাপ্লিকেশনগুলো বানাবো আমরা, শেষ করি, ব্লকচেইন যে অ্যাপ্লিকেশনগুলো বানাবো সেগুলো বাই ডিফল্ট অনেক হাইলি সিকিউর হবে,
আমাদের ডেটা গুলোকে সেফলি রাখবে, কিভাবে রাখবে সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে? ডিফল্ট এক কথা হচ্ছে অনেক সিকিউর, মানে সিকিউরিটি প্রোভাইড করবে এবং ডেটা কন্ট্রোলিং পাওয়ারটা প্রত্যেকটা ইউজারের কাছে দিবে, নট টু সেন্ট্রাল অথরিটি বা সেন্ট্রাল অ্যাডমিন। তো আলটিমেট অ্যান্সার হচ্ছে আমরা ওয়েবসাইট বানাবো ব্লকচেন দিয়ে ফর নাও, বা অ্যাপ্লিকেশন বানাবো। মানে বর্তমান যেমন আমরা ওয়েব 2 তে থেকে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ইউজ করি, এই ওয়েব 3 ব্লকচেন ডেভেলপমেন্টে এসেও আমরা এরকম ধরনের ওয়েবসাইট, এরকম ধরনের অ্যাপ্লিকেশন বানাই, সেগুলো ইউজ করবো, এতে হাইলি সিকিউর, এই আর কি। কারেক্ট। আচ্ছা আচ্ছা ভাই, আমি বলতে পারি? শিওর। আচ্ছা, সাপোজ আমার এখন ওয়েব 2 তে আছি, যেমন এটা গুগল মিট, তো গুগল মিটের ডেটা তো গুগলের কাছে আছে, Correct. ফেসবুকের ডেটা ফেসবুকের কাছে আছে। তো ওয়েব 2 তে থাকে কি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড আর ডেটাবেস থাকে। তো Correct. তাদের কাছে মানে ফেসবুকের ডেটা ফেসবুকের কাছে, গুগলের কাছে গুগলের ডেটা গুগলের কাছে, একজনের ডেটা আরেকজন মানে রিড করতে পারতেছে না। কারেক্ট। তো এখন কথা হচ্ছে আমরা তো ব্লকচেন টেকনোলজি ইউজ করবো মানে ওয়েব 3 তে। তো ওয়েব 3 তে তো যেহেতু আমরা কোনো একটা কিছু করলে সবাই দেখতে পারতেছে, তাহলে কি এটা ডেটাবেস কি একটাই হবে নাকি? ডেটাবেস একটা না, একটা হলো তো সেটা সেন্ট্রালাইজেশন হয়ে গেল। তাহলে ব্লকচেন আমরা বলেছি ডিসেন্ট্রালাইজ সিস্টেম। ডিসেন্ট্রালাইজড ইট মিনস হচ্ছে প্রত্যেকটা ইউজারের কাছে একটা করে ডেটাবেস থাকবে, প্রত্যেকটা ইউজারের কাছে, ঠিক আছে? মনে করুন 100 জন ইউজার্স, 100 জনের কাছে 100টা ডেটাবেস থাকবে। ওই 100টা ডেটাবেজে সবার কাছে কি থাকবে? সকল ডেটার একটা করে কপি থাকবে। কথা বুঝতে পেরেছেন? সবার কাছে কি থাকবে? একটা করে ডেটার কপি থাকবে। সো এইখানে আমাদের ব্লকচেইনে যে কারোর ইনফরমেশন যে কেউ দেখতে পারবে, ঠিক আছে? এখন একটা বিষয় বলি, সেটা হলো যে ব্লকচেইন অনেকগুলো টাইপ আছে, হ্যাঁ? আমরা নেক্সট ডেতে জানবো বা নেক্সট বা তারপরের ক্লাসে জানবো আর কি, হ্যাঁ? সো ব্লকচেইন অনেকগুলো টাইপ আছে। আমরা এখন পর্যন্ত বা 2-3 দিন পর্যন্ত যেই ব্লকচেইনে পড়াশোনা করবো সেটা হচ্ছে পাবলিক ব্লকচেইন। ওকে, কিপ ইট ইন মাইন্ড। সো পাবলিক ব্লকচেইন হচ্ছে 100% ট্রান্সপারেন্ট। এখানে প্রাইভেসি বলতে নাথিং ইজ দেয়ার। আই মিন, আপনি একটা ট্রানজাকশন করলেন, আপনি এরকমটা ভাববেন যে আমার ট্রানজাকশনটা কেউ দেখবে না, এরকমটা না, সবাই দেখতে পারবে। ওকে, এখন আপনি কোয়েশ্চেন করতে পারেন তাহলে কি আমাদের প্রাইভেসি থাকবে? অবশ্যই থাকবে, ওইটা ব্লকচেইনে আছে, হ্যাঁ। বাট এখন পর্যন্ত আমরা যে ব্লকচেইনের কথা বলতেছি দ্যাট ইজ অনলি পাবলিক ব্লকচেইন, ঠিক আছে? আচ্ছা, এখানে তাহলে ডেটা এখানে ব্যাক এন্ডে তাহলে আমরা ব্যাক এন্ডের জন্য আমরা তাহলে একটা ডেটাবেস হলেই হবে, মানে সবার জন্য একটা সিঙ্গেল ডেটাবেস থাকতেছে এখানে। ওকে, এখানে ব্যাকএন্ডে মূলত হচ্ছে ব্লকচেইনটাকে ইমপ্লিমেন্ট করব আমরা, ঠিক আছে? এখন ফ্রন্ট এন্ডে ওয়েবসাইটে যেরকম দেখি এরকম ফ্রন্ট এন্ড এখনকার ওয়েবসাইটে যেভাবে ফ্রন্ট এন্ড করেন ওখানে সেম ভাবে ফ্রন্ট এন্ড করবেন। আমরা এখন কি তাহলে এটা ফোন ইউজ করতে পারি, লাইক অ্যাপ ডেভেলপমেন্ট ইউজ করতে পারি, যেমন অ্যাপ ডেভেলপমেন্ট যে কোনো অ্যাপ্লিকেশনে, এখন ভাই একটু জাস্ট অ্যাড করে, সেটা হলো আমি কি বললাম যে এটা হচ্ছে ব্যাকএন্ডে ইমপ্লিমেন্ট হয়। এখন ডেটাবেস যেগুলো সেন্ট্রালাইজড ডেটাবেস যেগুলো আমরা ইউজ করি না ব্লকচেইনে, ব্লকচেইনে একটা মানে ব্লকচেইনে অসংখ্য ফিচার্স আছে, বৈশিষ্ট্য আছে। তার মধ্যে একটা ফিচার হলো বা বৈশিষ্ট্য হলো আমরা ব্লকচেইনের জন্য যেটা বানাবো মানে ব্যাকএন্ডে যেটা ইউজ করি আলটিমেট ব্লকচেইনে, সেটা আমরা স্মার্ট কন্ট্রাক্ট বলি, বা যে কোডটা লিখে আর কি, কোডটাকে বলি আমরা স্মার্ট কন্ট্রাক্ট। সো এই স্মার্ট কন্ট্রাক্টের একটা বৈশিষ্ট্য হলো ইট ক্যান সেভ, ইট ক্যান স্টোর ডেটা। সো স্মার্ট কন্ট্রাক্ট আমি লজিকও বিল্ড করতে পারবো বা কি বলে আপনার ব্যাকএন্ডের জন্য, আবার এখানেই আমি যেটাকে স্টোর করতে পারবো, সো দ্যাট আমাদের সেন্ট্রালাইজড কোনো ডেটাবেস আমাকে এখানে প্রয়োজন পড়তেছে না। বুঝতে পেরেছেন? জি ভাই। আচ্ছা ভাই, আমরা এই যে ব্লকচেনটা শিখবো, মানে হ্যাঁ। এটার ফিউচার এবং মানে এটার বেনিফিট এবং এটা লাস্ট ডেতে, সুবিধা কাকে হয়? লাস্ট বা বুটক্যাম্পের 5th ডেতে অপরচুনিটি ব্লকচেইন আপনি কি করতে পারবেন, কোথায় কোথায়, এভরি সিঙ্গেল অপরচুনিটি, হ্যাঁ, we are going to talk about, ঠিক আছে? ঠিক আছে। নেক্সট। আচ্ছা ভাইয়া, এখন যে আমরা বিভিন্ন ডাটাটা আমাদের ডাটা ইন্টারনেটে আছে, ধরেন যে প্রত্যেকটা ডাটা কোনো না কোনো সার্ভারে আছে। ওকে, এখন যখন আমরা ব্লকচেইনের মধ্যে যাব তখন এখানে ডাটাটার একটা নিজস্ব কন্ট্রোলিং থাকবে। তো তখন সার্ভার সিস্টেমটা কিরকম হবে? ডিসেন্ট্রালাইজ যে বললাম যে সবার কাছে ডেটাবেস থাকবে একটা করে। আমরা তখন তাহলে একদম পার্সোনাল করে আপনার ধরেন আমার ডাটা আমার রাখতে হইতেছে, ওই জন্য আমার ওই জায়গাটা নিতে হবে না, কিনে নিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, আপনার লোকাল মেশিনটা। আচ্ছা, ব্লকচেইনে আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, এটা আপনারা অনেকেই কানেক্ট থাকার কথা এটার সাথে। টরেন্ট কে কি ইউজ করেন? টরেন্ট কি ইউজ করেছেন এখানকার? টরেন্ট টরেন্ট বাজার টরেন্ট কিভাবে কাজ করে ভাই জানা আছে আপনার? যিনি ইউজ করেছেন
ট্রান্সপারেন্ট একদম লাইক কিভাবে কাজ করে? আচ্ছা, টরেন্টে মনে করুন আপনি একটা মুভি ডাউনলোড করবেন, মুভি আপনি যার কাছ থেকে নিচ্ছেন ক্লিয়ার বলা হয় না, কি বলা হয় ভুলে গেছি আমি, অনেকদিন আগে ইউজ করি, সিট বলা হয়। সিট হ্যাঁ সিট অন্য পিসি থেকে ডাউনলোড করে অনলাইন না থাকে, সিট যদি অনলাইন না থাকে আপনি আপনার ডাউনলোড হবে না। না ভাই এটা কি অন থাকতে হবে, লেট মি সে, তার কম্পিউটার অনলাইন থাকতে হবে এবং আপনার সরি কম্পিউটার অন থাকতে হবে, সেকেন্ডলি অনলাইন থাকতে হবে, তাহলে দেখবেন সিলটা আপনি ডাউনলোড করতে পারতেছেন। সো টরেন্ট কিন্তু ব্লক চেইনের একটা বিগেস্ট এক্সাম্পল, আমি মানে খুব ভালো একটা এক্সাম্পল। কথা বুঝতেছেন? টরেন্টে মূলত কি করি আমরা, একজন আরেকজনের সাথে কানেক্ট হই। টরেন্টে কিন্তু সেন্ট্রালাইজড কোনো সার্ভার নাই যেখানে আমাদের মুভি সব ফাইলগুলো থাকে না। টরেন্টে আমার কম্পিউটারে একটা মুভি আছে, আমি টরেন্টে কানেক্ট হলাম, টরেন্ট নেটওয়ার্কে, তাহলে আমি একটা সেট হইলাম। এখন মনে করেন আপনি মুভি ডাউনলোড করতে যাচ্ছেন, তাহলে আমার কম্পিউটার অন থাকতে হবে, মানে এবং অন থাকতে হবে এবং ইন্টারনেটের সাথে কানেক্ট থাকতে হবে। তাহলে যখন কানেক্ট থাকবো মুভি আপনি ডাউনলোড করতে পারবেন। কম্পিউটার অফ করে দিলাম, ডাউনলোডটা পজ হয়ে যাবে, আবার চালু করলাম, এইভাবে কিন্তু টরেন্টে ডাউনলোড হয়ে থাকে। ঠিক আছে, যারা ইউজ করেছে তারা জানেন হোপফুলি। সো এইভাবে এক্সচেঞ্জ হচ্ছে আমাদের কাজ হবে ব্লক চেইনে। সো লক্ষ লক্ষ আপনার হচ্ছে নোড থাকবে। হ্যাঁ, ব্লক চেইনের মতো ইউজার মানে ওই যে ডিভাইসটাকে আমরা হচ্ছে নোড বলি। দেখবো এগুলো আমরা সবগুলোই দেখবো নেক্সট ক্লাসে। আমরা মাইনিং যে আমরা অনেকে মাইনিং এর সাথে পরিচয় আছে, যে মাইনিং বলে জিপিইউ মাইনিং দেখবো আমরা এগুলো আছে এগুলো কি ব্লকচেইনের সাথে হ্যাঁ অবশ্যই কানেক্টেড এগুলা। হ্যাঁ, সো আমরা থার্ড অথবা ফোর্থ ক্লাসে দেখবো এগুলা। ঠিক আছে, তাহলে আমি জাস্ট ওটুকু শেষ করে যেটা বলতেছিলাম। সো লক্ষ লক্ষ মূলত কি থাকবে, ডিভাইস থাকবে, যে ডিভাইস গুলোতে ডিভাইস থাকবে, তাহলে পরে আমার যতক্ষণ পর্যন্ত একটা সিঙ্গেল ডিভাইস অনলাইন থাকবে ততক্ষণ পর্যন্ত আমি ডেটা কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো এবং চালাতে পারবো আমার টোটাল সিস্টেম। বুঝতে পেরেছেন? সেভাবে মূলত ব্লকচেইন কাজ করে। ঠিক আছে, আমার কাছে মনে হয় যে আপনাদের অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমরা আগামী দিনে দিয়ে দেবো। হ্যাঁ, বা তারপরের ক্লাসে পেয়ে যাবেন। আই থিঙ্ক আজকে এতটুকুই থাকুক। ঠিক আছে, নেক্সট জাস্ট 4টা দিন একটু ধৈর্য ধরে আপনারা থাকুন, হোপফুলি আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা ভাইয়া কিছু কোয়েশ্চেন করতে চাইছি, মানে এগুলা একদম ব্লকচেইনের বিগিনিং এর ওই ইয়া থেকে। বলুন। ধরুন যে ব্লকচেইন সম্ভবত একদম যেটা কোর কনসেপ্ট, এটা বয়েড করা হয়েছে 2000 এর পরে। ব্লকচেইনের কোর কনসেপ্ট ব্লকচেইন টার্মটা নিয়ে? হ্যাঁ না আরো আগে, এটা 1991-90-91 স্টুয়ার্ট হ্যাবার এবং ডব্লিউ স্কন্ড। তো ওই জন্য কোয়েশ্চেনটা করতে চাইছিলাম। স্টুয়ার্ট হ্যাবার এন্ড উইলিয়াম স্টুয়ার্ট নাকি কি কোন একজন। কারেক্ট। সো ওইখানে দেখলাম যে ওনারা 91 সালের দিকে 1991 এর দিকে আসলেন আর কি। হ্যাঁ, ওনারা তখন ওটাকে ব্লকচেইন নাম দেয় নাই। ব্লকচেইন নাম হয়েছে সম্ভবত 2000 এর অনেক পরে। না, তাদের যে তারা হচ্ছে একটা রিসার্চ পেপার বের করেছিল, ওখানে ব্লকচেইন শব্দটাই ছিল ওইখানে। বাট ঘটনা হচ্ছে রিসার্চ পেপারে আজকে একটা জিনিস আসলে ইট ডাজন্ট মিন যে এটা এখনই মার্কেটে চলে আসবে, এরকম না। রিসার্চেতে আমাদের লক্ষ লক্ষ হাজার না লক্ষ লক্ষ রিসার্চ পেপারের যেগুলো হচ্ছে কি বলে কি আউটপুট বা রেজাল্ট আছে, সেগুলো তো এখনো ইন্ডাস্ট্রিতে ইমপ্লিমেন্ট হয় নাই। সো রিসার্চ পেপারে একটা থিওরিটিক্যাল হাইপোথেটিক্যাল পিরিয়ড পর্যন্ত সেটাকে থিঙ্ক করে জাস্ট ডকুমেন্টেড থাকে। কোনো একটা সময়তে গিয়ে মানুষ উপলব্ধি করতে পারে বা কেউ যখন পিক করে জিনিসটাকে তখন মূলত এটা মার্কেটে নিয়ে আসে বা ইমপ্লিমেন্ট করা শুরু করে, এই তো আর কি। তো ব্লকচেইনের প্রথম ইমপ্লিমেন্টেশন হয়েছে বিটকয়েন 2008 সালে। এর একটা সফল কোনো ইমপ্লিমেন্টেশন হয় নাই, বাট ব্লকচেইন শব্দটা বহু আগে থেকে ছিল। বুঝতে পেরেছেন? মেসেজ যে ইমপ্লিমেন্ট করেছে যে সাতোশি নাকামি, যারা 2009 সালে সম্ভবত। ওকে, তাহলে আমরা আজকে এখানে শেষ করতেছি। হ্যাঁ, আমরা নেক্সট ডে একটা কোশ্চেন। ওকে, শিওর। ব্লকচেইনটা আসলে ই-কমার্স প্ল্যাটফর্ম গুলোতে কেমন এফেক্ট ফেলতে পারে বা কেমন ইউজ হতে পারে? ওকে, কোন আইডিয়া দিতে পারেন? হ্যাঁ, বিষয়টা হলো যে ব্লকচেইন আমি একটা জাস্ট লাইন লিখতেছি। হ্যাঁ, ব্লকচেইন ইজ কে এটার সাথে এগ্রি করেন? আচ্ছা, আমি জাস্ট করতেছি, একটা শব্দ বাড়িয়ে দিচ্ছি, ট্রাস্টলেস অর ট্রাস্টেড সিস্টেম। হাউ ডু ইউ থিঙ্ক ব্লকচেইন ইজ এ ট্রাস্টলেস সিস্টেম অর ট্রাস্টেড সিস্টেম? কোনটা? ট্রাস্টেড সিস্টেম। কি মনে হয়, কার কি মনে হয়? ব্লকচেইন ট্রাস্টলেস সিস্টেম নাকি ট্রাস্টেড সিস্টেম? ট্রাস্টেড। যারা ভোট দিয়েছেন থ্যাংক ইউ। ধারণা হচ্ছে ব্লকচেইন ইজ এ ট্রাস্টলেস সিস্টেম, নট ট্রাস্টেড সিস্টেম। ঠিক আছে, নাও লেট মি এক্সপ্লেইন।
ঘটনা হলো সবচেয়ে বেশি ব্লকচেন কোথায় ইমপ্লিমেন্ট হবে, যে সকল জায়গাগুলোতে ট্রাস্ট ইস্যু আছে সে সকল জায়গাগুলোতে ব্লকচেন সবচেয়ে বেশি ইমপ্লিমেন্ট হবে। তাহলে ট্রাস্ট ইস্যু আছে এরকম একটা বিগেস্ট সেক্টর হচ্ছে ই কমার্স, ঠিক আছে? তাহলে ব্লকচেন ট্রাস্টলেস সিস্টেম কেন বললাম এখন বলি। বিষয় হচ্ছে যে ট্রাস্টের যে টোটাল চিত্রটা আছে, টোটাল ব্যাপারটা আছে, এটা না ব্লকচেন ইটসেলফ হ্যান্ডেল করে, ব্লকচেন নিজে হ্যান্ডেল করে। এবং ব্লকচেন কোডের মধ্যে আমরা কি করতে পারি, এই ব্যাপারগুলোকে হ্যান্ডেল করতে পারি। এখন মানুষ 2 নাম্বারই করতে পারে, মানুষের ব্রেন চেঞ্জ হতে পারে, কোড কখনো চেঞ্জ হবে বলেন দেখি? কোডে আমি যা লিখলাম, লিখে আমি ডিপ্লয় করলাম বা হোস্ট করলাম, সেটা তো কোনোদিনও পরিবর্তন হবে না, রাইট? দ্যাট ইজ হয় আমরা ব্লকচেনের উপর রিলাই করতে পারি। এন্ড ব্লকচেনের উপর রিলাই করা দিস মিন্স আপনি মনে করেন আপনি একটা ই-কমার্স বিজনেস করেছেন এবং আপনি ব্লকচেন ইমপ্লিমেন্ট করেছেন, তাহলে আপনি মালিক, মিজান ভাই মেবি কোয়েশ্চেন করে, তাহলে মিজান ভাই কে, উনি মানে ওনার পরিচয় কি, উনি বিশ্বস্ত কিনা, আই ডোন্ট নিড টু বি ওয়ারিড অ্যাবাউট দ্যাট, ঠিক আছে? আমি যখন দেখতেছি এখানে ব্লকচেন আছে, ব্লকচেনের লজিক লেখা আছে এইভাবে, মিজান ভাই থেকে যদি আমি একটা কিবোর্ড আমার কাছে আসছে, কিবোর্ডটা যদি ঠিকঠাক ভাবে আমি পাই, তাহলে টাকাটা দেখুন কিভাবে ব্লকচেন কাজ করে। প্রথমত মিজান ভাই মনে করুন একটা কিবোর্ড বিক্রি করেন বা মোবাইল বিক্রি করেন, ঠিক আছে? সো ব্লকচেনকে এইভাবে লজিক লেখা হইলো, মিজান ভাই মোবাইল বিক্রি করেন, আমি মোবাইল কিনতে যাচ্ছি, আমি টাকা দিলাম, টাকাটা হোল্ড করবে কি ব্লকচেন। এরপরে মিজান ভাই আমাকে মোবাইলটা পাঠাবেন, মোবাইলটা পাঠানোর পর মোবাইলটা আমি চেক করবো, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে পরে আমি ব্লকচেনকে সিগন্যাল দিব যে ওকে সবকিছু ঠিকঠাক আছে, তখন ব্লকচেন কি করবে, মিজান ভাইয়ের অ্যাকাউন্টে আবার টাকা পাঠিয়ে দিবে। বাট যদি আমি বলি যে ঠিকঠাক নাই, তাহলে কি করবে, ব্লকচেন টাকা আমার কাছে পাঠিয়ে দিবে, প্রোডাক্ট আমি সেন্ড করে দেবো। তাহলে আপনি আমাকে বলুন এখন কি মিজান ভাইকে আমার বিশ্বাস করার কোনো প্রয়োজন আছে বলেন দেখি আমাকে? কোনো প্রয়োজন নাই, পুরো ব্যাপারটাই ব্লকচেন ইটসেলফ হ্যান্ডেল করবে। দ্যাট ইজ হাই ব্লকচেনকে বলা হয় ট্রাস্টলেস সিস্টেম। যেখানে ব্লকচেন আছে সেখানে আপনার ট্রাস্ট করার কোনো ইস্যুই নাই, মানে ট্রাস্ট শব্দটা সেখানে থাকবে না। দ্যাট ইজ হাই দিস ইজ কল্ড ট্রাস্টলেস সিস্টেম। গট ইট? স্যার আমাদের কতদিন শিখতে হবে ব্লকচেইনটা, টোটাল ব্লকচেন কোর্সটা? এটা তো আমাদের বুট ক্যাম্প, দিস ইজ জাস্ট ফর 5 days। মেইন কোর্সের ডিউরেশন? না না, নরমাল আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে 6 মাস প্লাস, 6 মাস আর কি হয়, মানে মিনিমাম 6 মাস লাগবে যদি কেউ ব্লকচেনে ভালোভাবে এন্টার করতে চান আর কি। আচ্ছা, ব্লকচেনে মেবি 2টা সেক্টর থাকে, একটা মেবি কোর আর একটা মেবি যে হ্যাঁ, স্মার্ট আমরা আলোচনা করবো, হ্যাঁ আমরা হচ্ছে এগুলো নিয়ে আলোচনা করবো আর কি, ঠিক আছে? ভাইয়া আরেকটা কোশ্চেন, বলুন। সেটা হলো এখানে কি শুধু আমার ক্রিপ্টো দিয়ে কি ট্রানজাকশন হবে নাকি আমি ডলারে বা এখন যেই অনেক মানিগুলো ইউজ করছি ক্রিপ্টো জাস্ট একটা পার্ট, ক্রিপ্টো জাস্ট একটা পার্ট, হ্যাঁ, বাট দিস ইজ নট লাইক যে ক্রিপ্টো এন্ড ব্লকচেন, মানে ক্রিপ্টো ছাড়া ব্লকচেন না এরকম না ব্যাপারটা, ঠিক আছে? ক্রিপ্টো ছাড়া অনেক কিছু আছে, অনেক কিছু, ঠিক আছে? সব এক্সপ্লেন করবো, ডোন্ট ওয়ারি। আচ্ছা ক্রিপ্টো মানে তো মানে আমরা যখন কোনো কারেন্সি নিয়ে কথা বলি, সেটা যদি ফিজিক্যাল কারেন্সি হয় সেটাকে ওইটা নির্দিষ্ট নাম ধরে জাগি, কিন্তু যখন ওইটা ক্রিপ্টো কারেন্সি মানে এটার মূল কথা হচ্ছে একটা ডিজিটাল কারেন্সি, এরকম না? হ্যাঁ, অ্যাবসলিউটলি, মানে দিস ইজ নট এনি ফিজিক্যাল মানি। হ্যাঁ, মার্কেট প্লেসে কাজ করতে হলে কতদিন আমাদেরকে শিখতে হবে এটা? মিনিমাম 1 ইয়ার, মানে সময় দিতে হবে টোটাল 1 ইয়ার। আচ্ছা আচ্ছা ভাইয়া, কারো কোয়েশ্চেন না থাকলে আমি আউট অফ দ্য টপিক কিছু বলতে চাইতেছিলাম। হ্যাঁ বলে ফেলুন ভাই, একটু কুইক বলুন। এটা আমার আগ্রহ থেকে, যদি আপনার ইয়া থেকে বলবেন আর কি। আপনার কোথায় পড়াশোনা করেন বলছিলেন, আর একটু যদি ইয়া করতে। আমি হ্যাঁ, আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে পড়াশোনা করছি। সাবজেক্টটা কি বলছিলেন? এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি। আপনি কি এখন কোথাও জব করেন? হ্যাঁ হ্যাঁ, অ্যাডভান্স কর্প ডেভেলপমেন্টস এ, কানাডার একটা কোম্পানি, সেখানে আমি সিনিয়র ব্লকচেন ইঞ্জিনিয়ার হিসেবে আছি এখন। আচ্ছা ভাই, এখন আপনি ওইখান থেকে আপনার ব্লকচেনের ইয়াটা কেমনে? Okay, so I get this question a lot. So everywhere, beginning of every single course. Okay, so ঘটনা হলো যে আমি যখন কলেজে ছিলাম, then I decided what I will do in my life. Okay, so after getting admitted into my university, subject varsity এগুলো আমার জন্য ম্যাটার ছিল না। So I knew what I have to do. Okay, so just আমি আমার মতো করে জগৎটা আলাদা করে সাজিয়ে নিয়েছি। আমার লাইফের 5% জুড়ে ছিল একাডেমিক, 95% জুড়ে আমার যে ইউনিভার্স বা আমার জগৎ সেটা ছিল। Got it? আমার মনে হচ্ছে আর কি আপনি মানে একটু দেরিতে আপনার আন্ডার গ্রাজুয়েটটা শুরু করছেন সম্ভবত। না, দেরিতে না। আমি 2000
17-তে এইচএসসি পাস করলাম, প্রথমবার ভর্তি হলাম আমি ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে কম্পিউটার সায়েন্সে, আবার রিএডমিশন দিলাম, রিএডমিশন দিয়ে আমি ভর্তি হলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। সো ভার্সিটিতে তো আপনি দেরিতে ভর্তি হতে পারবেন না, মানে যেগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আর কি, এগুলো তো আপনাকে এইচএসসি পথে রিএডমিশন দিতে পারবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা। জি। আচ্ছা ভাই, আরেকটা যেটা হচ্ছে আমি ডাটা অ্যানালাইসিস নিয়ে একটু কোয়েশ্চেন করতেছিলাম, আমি কয়দিন আগে ওইটাতে এনরোল করছি, আপনার সাথে আমার কথা হয়েছিল। হ্যাঁ তো ডাটা অ্যানালাইসিস মানে এখানে তো আমরা আসলে ডেটা নিয়ে সবসময় ডেটা কেমনে কাজ করে, কেন হইতেছে বা কেন হইতেছে না ওই জিনিসটা। হুম। এখন এইটাকে যদি আমরা ইন্টিগ্রেট করতে চাই ব্লকচেইনের সাথে, এখানে একদম কোর পয়েন্ট কি? শোনেন, ওইটা তো আসলে ডিপ আনসার হয়ে যাবে, এবং যেহেতু এটা হচ্ছে আমাদের ডেটা অ্যানালিটিক্স এর বুট ক্যাম্পও না, হ্যাঁ, সো জাস্ট হচ্ছে আপনি একটু আউট টাইম একটু কোয়েশ্চেন করেন বা আমাকে পার্সোনালি কোয়েশ্চেন করেন, ঠিক আছে? যেহেতু এখানে বাকি সবাই শুধুমাত্র ব্লকচেইনের জন্য আসছে, ঠিক আছে বা? আচ্ছা। আচ্ছা ভাই, আমার লাস্ট একটা কোয়েশ্চেন। সো আমরা যদি আমাদের ওয়েব 3 শেখার জন্য আমাদের ওয়েব 2 কতটুকু জানা লাগবে? This is optional. যদি Web 2 এর knowledge থাকে, that would help you to learn Web 3 very faster, I would say. Knowledge থাকলে ভালো, but this is not like যে you cannot learn Web 3 without Web 2. This is wrong. পারবেন, definitely শিখতে পারবেন Web 3. কারণ ডিফারেন্ট টেকনোলজি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ব্লক চেইনে আমরা কাজ করি ব্যাক এন্ডে, হ্যাঁ, এখন হচ্ছে যারা ডেভেলপার হয় তারা ডেভেলপার কি হয় বলেন, ফ্রন্ট এন্ড ডেভেলপার হয়, ব্যাক এন্ড ডেভেলপার হয়, কেউ কেউ ফুল স্ট্যাক ডেভেলপার হয়। সো যারা ব্যাক এন্ড ডেভেলপার হবেন আপনারা মনে করুন, তারা শুধু ব্লক চেইনে জানলেই হচ্ছে, ঠিক আছে? এখন যদি আপনি ফুল স্ট্যাক ডেভেলপার হতে চান, তাহলে ধরুন আপনার ফ্রন্ট এন্ডে শিখতে হচ্ছে, যেটা সরাসরি ওয়েব এর সাথে কানেক্টেড, ঠিক আছে? আপনার একটা অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করতেছে ওই জিনিসগুলো জানতে হচ্ছে। সো যাদের জানা আছে তাদের জন্য ওয়েব 3 শেখাটা খুবই ইজিয়ার হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শুধু ব্লক চেইন দিয়ে শুরু করতে পারবেন, আপনি যখন ডেভেলপার হয়ে যাবেন তখন আপনাকে অবশ্যই ওয়েব 2 অনেক কিছু জানতে হবে। ব্যাপারটা এরকম না যে একদমই লাগবে, অবশ্যই লাগবে, কারণ কিভাবে একটা অ্যাপ্লিকেশন চলতেছে ওই জিনিসটা আপনি জানতে হবে, রাইট? এবং ব্যাক এন্ড ডেভেলপারদের তো কাজ আরো বেশি থাকে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, স্কেলেবিলিটি নিয়ে, এই তো আর কি। আচ্ছা ভাই, আরেকটা কোয়েশ্চেন। যেহেতু আপনি জব করতেছেন, তো আপনার জবে কি টাইপের কাজ থাকে, যেমন ফ্রন্ট এন্ডে কোনটা ইউজ করা হয়? আচ্ছা, সো এটা আমি মূলত হচ্ছে মেইনলি কাজ করতেছি, মানে ইনফ্রাস্ট্রাকচারটা আমি বিল্ড করতেছি। সো ওইটা হলো একটা রিয়েল এস্টেট কোম্পানি, আমি খুব বেশি ডিসক্লোজ করতে পারবো না, ওইটা আমাদের এগ্রিমেন্টের বাইরে। সো এটা হচ্ছে একটা রিয়েল এস্টেট কোম্পানি, অ্যাডভান্স কর্পোরেশন, হ্যাঁ, কানাডার নাম করে একটা রিয়েল এস্টেট কোম্পানি। তারা ব্লক চেইন এন্টার করতেছে। সো তারা ব্লক চেইনে যেটা বিল্ড করতেছে ওইটা টোটাল ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ যে ব্যাকএন্ডটা, ওই ব্যাকএন্ডে ওয়েব 2 আছে, ওয়েব 3 আছে। সো টোটাল ইনফ্রাস্ট্রাকচারটা মূলত আমি বিল্ড করতেছি। যে ইউজার যেটা দেখবে আর কি ফ্রন্ট এন্ড, সো সেটা কি কোনটা ইউজ করতেছেন? ফ্রন্ট এন্ড টেকনোলজি নেক্সট করা হচ্ছে। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল লাস্ট, সেটা হচ্ছে কি আমাদের ব্লকচেইন ডেভেলপমেন্টের যে আসলে সেন্ট্রাল কোনো অথরিটি নাই, তাই না? সো আমাদের যে আর্নিংটা, এই আর্নিংটা মূলত কোথা থেকে আসবে? আচ্ছা, এটা গুড কোয়েশ্চেন। ঘটনা হচ্ছে ব্লকচেইনে ট্রানজাকশন ফি থাকে, হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো এই জিনিসগুলো নিয়ে ডিপলি। তো ট্রানজাকশন ফি থাকে, গ্যাস ফি বলতে পারেন। সো এগুলো থেকে মূলত আর্নিং হয়, আই মিন কোম্পানিগুলো টাকা পায়। আরো অনেক ওয়ে আছে, ডেফিনেটলি আরো অনেক ওয়ে আছে, বাট এটা জাস্ট একটা ওয়ে আর কি, মানে সোজা অ্যান্সার হচ্ছে গ্যাস ফি বা ট্রানজাকশন ফি, বাট আরো অনেক ওয়ে আছে। হ্যালো ভাইয়া, জি ভাই, এখানে কি ভাইয়া মানে কোডিং জানা লাগবে এমন কোন একটা টার্ম আছে? ব্লকচেইন তো একটা সেক্টর, এটা তো একটা জগৎ, রাইট? তো এই জগতে তো শুধু মানে অনেকগুলো সেক্টর আছে, ইন্ডিভিজুয়াল অনেকগুলো সেক্টর আছে। আমি যেমন বললাম যে ফিফথ আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। এখন আপনি মানে ব্লকচেইনে কোডিং সেক্টরও আছে, নন কোডিং সেক্টরে আছে, আপনি কোন সেক্টরে যেতে চাচ্ছেন, ইটস আপ টু ইউ। সো কোডিং সেক্টরে যেতে গেলে তো অবশ্যই কোডিং জানতে হবে, হ্যাঁ, ব্লকচেইন ডেভেলপার যেটাকে আমরা বলি। আর যদি আপনি নন কোডিং সেক্টরে থাকতে চান, লাইক মার্কেটিং, কন্টেন্ট রাইটিং আছে, ঠিক আছে, ওয়েব 3 আর্কিটেক্টিং আছে, আর্কিটেক্টিং ও কোডিং এর নলেজ লাগে হালকা হালকা পাতলা, বা এরকম অসংখ্য সেক্টর আছে যেখানে কোডিং লাগে না আর কি, ঠিক আছে? তো দুইটাই অপশন আছে যেটা মানে আমি যতটুকু বুঝলাম আর কি, এটা মানে ওয়ান কাইন্ড অফ ফ্রিল্যান্সিং এর মতো, মানে এখানে তো অনেকগুলো টার্ম আছে না, মানে গ্রাফিক ডিজাইনার, ওয়েব ডেভেলপার, তারপর থাম্বনেল ডিজাইনার, এরকম তারপর অনেক কিছু শিখবো, মানে যেটা আমার সাথে মানে ম্যাচিং করবে ওটার দিকে আমি ওটাকে ঠিক করবো আর কি, এমনটাই তো? কারেক্ট। ভাইয়া একটা কোশ্চেন করি, হ্যাঁ, এটা আসলে মেটাভার্সের সাথে কতটুকু কানেক্টিভিটি বাড়াবে?
ব্লকচেইন টেকনোলজিটা? প্রথমত তো মেটাভার্স ওয়েব 3 এর পার্ট, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ব্লকচেইনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বুঝতে পেরেছেন কিভাবে জড়িত আমরা দেখব নেক্সট। আচ্ছা, জি ভাই। হুম। আমরা কি ওই রিলেটেড কোন ক্লাস পাবো ভাইয়া? মানে আপনার সাথে কিভাবে? দেখুন এটা তো 5 ডেজের একটা বুট ক্যাম্প। আমি বলি বিষয়টা হচ্ছে এটা হচ্ছে একটা 5 ডেজের বুট ক্যাম্প। 5 ডেজের জাস্ট আমরা ব্লকচেইন সম্পর্কে ধারণাটা নিব। না, আমি কোর্সের কথা বলতেছি। যখন কোর্সটা আমি যদি এনরোল করি তখন হ্যাঁ, কি ওই রিলেটেড কোন ক্লাস পাবো কিনা? হ্যাঁ, অবশ্যই। জি ভাই। আমাদের পাইথন রিলেটেড কোনো কোর্স আছে এতে আছে? পাইথন জাভাস্ক্রিপ্ট আছে ভাইয়া। পাইথন দিস ইজ অপশনাল। আপনি পাইথন ইউজ করতে পারেন, জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারেন। আমরা জাভাস্ক্রিপ্টে শেখাই। জি ভাই, জাভাস্ক্রিপ্ট ফ্রেন্ডলি আর কি আমার জন্য। আমি নিজেও জাভাস্ক্রিপ্ট ডেভেলপার। আচ্ছা, তাহলে যারা অলরেডি ডেভেলপার আছেন তাদের জন্য ওয়েব 3 শেখা খুব বেশি কঠিন না। জি। হ্যালো ভাইয়া, একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া। এআই এর সঙ্গে ব্লকচেইনটা কতটুক রিলেশন আছে, বা এটা কি আপনার এআই ইউজ করে ব্লকচেইনে কাজগুলো করা যায় কিনা? প্রথম শব্দ বুঝিনি, কার সাথে সম্পর্ক বললেন? বলছি যে ব্লকচেইনের সঙ্গে এআই এর কতটা সম্পর্ক আছে এবং এআই ইউজ করে ব্লকচেইনের কোডিং গুলো করা যায় কিনা? আচ্ছা শোনেন, এআই ইউজ করে যে কোনো কিছু কোডিং করা যায়, বাট করবেন কিনা দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। হ্যাঁ, সো 1 নাম্বার বিষয় হচ্ছে যে এআই কাজ করে ডেটার উপরে, বেসড অন ডেটা ছাড়া এআই নাথিং। ওকে, বেসড অন ডেটা কাজ করে। এই ডেটার প্রোটেকশনটা দিবে মূলত কে? এই ডেটার প্রোটেকশনটা দিবে মূলত ব্লকচেইন। এটা হচ্ছে এর মধ্যে সম্পর্ক। সো এটা সাংঘর্ষিক না, কথা বুঝতে গেলে সাংঘর্ষিক না, এর মধ্যে একসাথে কাজ করবে। এআই এবং ব্লকচেইন একসাথে কাজ করবে। ঠিক আছে, আমার অনেক ডেটাগুলো আমার লাগবে, এই ডেটাগুলো সিকিউরিটি দেওয়া, এগুলোকে অটোমেট করা। ঠিক আছে, এই জিনিসগুলো প্রোভাইড করবে ব্লকচেইন। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনি যেটা কোয়েশ্চেন করলেন যে এআই দিয়ে আমি ব্লকচেইন কোড করতে পারবো কিনা, অবশ্যই পারবেন, কিন্তু করবেন কিনা দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। কারণ হচ্ছে ব্লকচেইন দিয়ে আমরা যে সলিউশন গুলো বানাই এখানে সরাসরি ফাইন্যান্স কানেক্টেড থাকে, এভরিথিং অটোমেটিক্যালি হয়, এবং অলমোস্ট প্রত্যেকটা ব্লকচেইন বা স্মার্ট কন্ট্রাক্টই হচ্ছে সরাসরি টাকা পয়সা লেনদেনের সাথে কানেক্টেড। এখন আপনি আমাকে জাস্ট বলুন যে আপনার একটা অ্যাপ যেখানে মিলিয়ন ডলার হচ্ছে ট্রানজাকশন হবে, এরকম একটা অ্যাপ কমপ্লিটলি আপনি এআই এর উপর ডিপেন্ড করে বানাবেন কিনা, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। বানাবেন না, সেটা তো কখনোই, যেহেতু ফিনান্সিয়াল ইস্যু আসছে। অ্যাবসলিউটলি। বাট কোড তো এখন এআই তো এমন একটা জায়গাতে গেছে, কোড আপনি যে কোনো কিছু করতে পারবেন। হ্যাঁ, পসিবল। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা তাহলে আজকে এখানে শেষ করতেছি। হ্যাঁ, নেক্সট ডে ইনশাআল্লাহ আমরা আরো ডিপে যাব এবং আরো আপনাদের যে প্রশ্ন আছে উত্তর দেওয়ার ট্রাই করব। ঠিক আছে। আচ্ছা ভাই, নেক্সট কোর্সটা কবে নাগাদ শুরু হবে নেক্সট ইয়ার? এটা হচ্ছে আমাদের জানানো হবে, আমি নিজেও জানি না আসলে। সে আমাদের অপারেশন আপনার রানিং কোর্সটা কি কমপ্লিট হয়েছে? না, রানিং কোর্স তো আমাদের যে 4 নম্বর ব্যাচ তো রিসেন্টলি শুরু হলো। এটা 6টা মডিউল হয়েছে আর কি। 1.5 মাস সম্ভবত, 1.5 মাস বা 1 মাস হয়েছে শুরু হওয়া আর কি। তো আমাদের কমিউনিটি গ্রুপে থাকবেন আপনারা আপডেট, এন্ড আমাদের ফেসবুক পেজে থাকবেন, ইনফরমেশন জানতে পারবেন সেখান থেকে। ঠিক আছে, ক্লাস তো ঠিক আছে, আমি তাহলে এখানে শেষ করতেছি আমরা। নেক্সট ডে কবে? কালকে। এটা তো একটা না হবে 5 ডেজ। জি, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ গুড নাইট, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, সরি একটু ডিস্টার্ব করলাম। আমি আপনার এমনি কোর্স কিনেছি আর কি, তো এই বুট ক্যাম্প ওই মানে পেইড যে কোর্স গুলো কিনেছি ওটার থেকে বুট ক্যাম্পে কোনো এক্সট্রা কিছু কি শেখানো হবে নাকি ওই কোর্সটা যেগুলো